প্রণাম, শুভ সন্ধ্যা। স্যারের অনুমতি নিয়ে আমরা শুরু করছি আজকে রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র দ্বারা পরিচালিত ওয়েবিনার। আজকের আপনারা জানেন প্রত্যেক রবিবার আমরা আপনাদের সাথে মিলিত হই। আমাদের সাথে থাকেন একজন বিশিষ্ট অধ্যাপক। আজকেও তার ব্যতিক্রম নয়, বরং আজকে কিছু অতিরিক্ত পাওনা। কেন বলছি এই কথাটি? আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি জ্ঞানে যেমন অসীম, তেমনি তার আমাদের সাথে মিলেমিশে কাজ করার যে বাসনা বা আমাদের উপর যে আমাদের সাথে এসেছেন, তার জন্য আমরা কৃতার্থ। আর আরেকটি কারণে আমরা কৃতার্থ, সেটা হলো স্যার এটা কোনো আজকে কোনো একটি একক বক্তৃতা করছেন না, এটা হলো একটা সিরিজ বা ধারাবাহিক বক্তৃতামালা। সেদিক থেকে আমাদের কাছে এটা বিশেষ পাওনা। এই পাওনার আমি একটা সংক্ষিপ্ত রূপরেখা দিচ্ছি। যেমন আজকে আপনারা দেখছেন আধুনিকতার রাজনৈতিক তত্ত্ব, এরপরে আসবে এর সমালোচনা, এবং তারপরে আসবে উত্তর আধুনিকতাবাদ, উত্তর ঔপনিবেশিকবাদ, এবং এরপরে তাত্ত্বিক অর্থাৎ মার্কস, হেগেল, এইরকমভাবে এটি ধারাবাহিকভাবে চলতে থাকবে। আমি খুব বেশি বলবো না। আজকের অতিথি অর্থাৎ আমাদের সবার সশ্রদ্ধ শিক্ষক প্রদীপ বাসু স্যারের সম্পর্কে দু চারটে কথা বলছি। স্যারের এই বিষয়ের উপর অর্থাৎ আধুনিকতা বা উত্তর আধুনিকতা, এই বিষয়ের উপর স্যারের জ্ঞান অসীম। কেন জ্ঞান অসীম? স্যারের কিছু লেখা আমি বলছি। উত্তর আধুনিক রাজনীতি ও মার্ক্সবাদ, নকশালবাড়ির পূর্বক্ষণ কিছু পোস্ট মডার্ন ভাবনা, টুয়ার্ডস নকশালবাড়ি, পোস্ট মডার্নিজম, মার্কসিজম, পোস্ট কলোনিয়ালিজম ইত্যাদি। সংখ্যাটা এখানে শুরু, এর শেষ কোথায় আমরা জানি না। বহু লেখা, বহু আর্টিকেল বিভিন্ন পত্রপত্রিকায় স্যারের লেখা হয়েছে। তো সেদিক থেকে আমাদের কাছে স্যারকে পাওয়া এক আনন্দের দিন। আমি আর বেশি কথা বলবো না, সরাসরি স্যারের কাছে চলে যাব। স্যার, এখন সময় আপনার, আপনি শুরু করুন স্যার। আচ্ছা, প্রথমে বলি এই স্লাইডটাকে চেঞ্জ করে এর পরের স্লাইডটায় চলে আসতে, কারণ এই স্লাইডটা আগের একটা লেকচারে। হ্যাঁ, এটাও নয়, এরপরে। হ্যাঁ, এইটা। আচ্ছা, প্রথমে আমি রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের গৌরগোপাল মিস্ত্রি, ইকবাল, বিশ্বজিৎ সাউ, আরেকজনের নামটা আমি দেখতে পাচ্ছি না, PSSSC, সবাইকে ধন্যবাদ জানাই। শিবশঙ্কর বেরা স্যার, শিবশঙ্কর বেরা, এবং ইয়াকুব, সবাইকে আমি ধন্যবাদ জানাই। এই যে উদ্যোগটা, যে বাংলায় রাষ্ট্রবিজ্ঞান চর্চা, এটা খুব প্রয়োজনীয় উদ্যোগ। এটা বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের বাংলায় রাষ্ট্রবিজ্ঞান চর্চার একটা স্বাধীন ভূমিকা গড়ে তোলা প্রয়োজন। বাংলাদেশ যদি পারে, তাহলে আমরা পশ্চিমবাংলায় বা পারবো না কেন? বাংলাদেশ এবং পশ্চিমবাংলা উভয়ই বাংলাভাষী, তাদের জ্ঞানের পারস্পরিক আদান প্রদান হতে পারে। ত্রিপুরায় বাংলা ভাষার চর্চা আছে, পৃথিবীর অন্যত্রও আছে। ফলে বাংলাভাষীরা এই উদ্যোগে উপকৃত হবেন। আমি আধুনিকতা নিয়ে আলোচনা করব, আধুনিকতার রাজনীতি নিয়ে, রাজনৈতিক তত্ত্ব নিয়ে। তো এক্ষেত্রে আধুনিকতা বলতে কি বোঝায়? খুব চলতি কথায় আমরা বলি মডার্ন হোটেল, মডার্ন ম্যান, মডার্ন ওম্যান, মডার্ন কালচার, মডার্ন সিনেমা ইত্যাদি। আধুনিক সভ্যতা, আধুনিক জগৎ, আধুনিক শিক্ষা,
এই কথাগুলো শুনতে শুনতেই আমরা বড় হয়েছি। মানে যা পুরনো নয় নতুন, যা অতীতের নয় বর্তমানে, যা ঐতিহ্য অনুসারী নয় ট্র্যাডিশনাল নয়, যা এখনকার, এটা প্রেজেন্ট নাও, এই অর্থে আমরা খুব ব্যবহার করি, লেটেস্ট অর্থে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে খুব টেকনিক্যালি দেখলে মডার্নিটি মানেই যা কিছু এখনকার বর্তমান, তাই কিন্তু মডার্নিটি নয়। আধুনিকতা মানেই তা নয়। আধুনিকতা মানে একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে তার। আধুনিকতার একটা সংজ্ঞা আছে রাষ্ট্রবিজ্ঞানে এবং রাষ্ট্রবিজ্ঞান চর্চায়। ইতিহাস চর্চায়, সমাজতত্ত্ব, শিল্পকলা মানে ফাইন আর্টস, সাহিত্য সমালোচনা, এরকম বিভিন্ন শাস্ত্রে আধুনিকতাকে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। মডার্নিটিকে, মডার্ন পিরিয়ড, মডার্ন এজ, তার বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু এক নয়, একই নয়। আমি এখানে শুধুমাত্র আমাদের রাষ্ট্রবিজ্ঞান চিন্তার ক্ষেত্রে, চর্চার ক্ষেত্রে, পাঠের ক্ষেত্রে মডার্নিটি বলতে আমরা কি বুঝি, মডার্নিটির পলিটিক্যাল থিওরিটা কি, আধুনিকতার রাজনৈতিক তত্ত্ব কি, শুধু সেইটুকুই আলোচনা করব। যথারীতি সমাজবিজ্ঞানের যে কোনো বিষয়েই প্রচুর বিতর্ক থাকে, এটা নিয়েও বিতর্ক আছে। আমি আমার মতো করে, আমার যে সীমিত জ্ঞান, আমার সামান্য চর্চা, তার ভিত্তিতে আমি এইভাবে একটা স্ট্রাকচার বা কাঠামোয় আনার চেষ্টা করেছি। এটা নিয়ে অনেক বিতর্ক চলতে পারে, এর অনেক বিরোধিতাও হতে পারে, সেগুলো সবকিছুকেই আমি স্বাগত জানাই। একটা কথা এখানে বলে নেওয়া দরকার, ল্যাটিন অ্যাডজেক্টিভ হচ্ছে মডার্নাস, যেটা আসছে একটা অ্যাডভার্ব থেকে। অ্যাডভার্বটা হচ্ছে মোডো, এবং মোডো। মোডোর অর্থ হচ্ছে প্রেজেন্টলি, মানে জাস্ট নাও, ঠিক এখন, বর্তমান। কিন্তু এই শব্দটা তো ব্যবহার হয়েছে বহু আগে, সেই 5th সেঞ্চুরির সময় থেকে কেউ কেউ এটা ব্যবহার করেছেন। তারপরে 6th সেঞ্চুরি মানে 6ষ্ঠ শতাব্দীতে ব্যবহার হয়েছে। এভাবে ব্যবহার হতে হতে চলেছে, এখনো 15 শতাব্দীতে ব্যবহার হয়েছে। ফরাসি ভাষায় এটাকে বলা হয়েছে মডার্নে। 17 শতাব্দীতে দেখা যাচ্ছে ফ্রেঞ্চ একাডেমির মধ্যে এনশিয়েন্ট আর মডার্নদের মধ্যে বিবাদ। 17 শতাব্দীতে এইভাবে এনশিয়েন্ট আর মডার্ন, মানে এনশিয়েন্ট আর মডার্ন, এই বিরোধ বা পার্থক্য, এই নিয়ে অনেক কথা দেখা গেছে। আধুনিক অর্থে মডার্নিটি শব্দটা প্রথম দেখা গেছে 1620 সাল নাগাদ, এবং রেনেসাঁসের প্রসঙ্গে এই কথাটা ব্যবহার হতে থাকে। তো আমি প্রথমে পাশ্চাত্য আধুনিকতার প্রসঙ্গে আমি প্রাক আধুনিকতার কথা একটু বলে নিতে চাই। তার বৈশিষ্ট্যগুলো কি, এই স্লাইডে দেখুন। প্রি মডার্নিটি, এটা হচ্ছে এই সময় চলছে মধ্যযুগ, তখনও আধুনিক যুগ আসেনি। কেউ বলেন মিডল এজেস, কোথাও লেখা হয় মিডাইভাল পিরিয়ড। এই সময়টায় অর্থনীতিতে ছিল সামন্ততান্ত্রিক ব্যবস্থা, কৃষি প্রধান, জমি হচ্ছে সেখানে সম্পত্তির প্রধান রূপ। অজস্র ছোট ছোট
সামন্ত প্রভু, তাদের ওপরে সামন্ত রাজা, এরকম ব্যবস্থা। এটাকে আমরা বলতে পারি মাল্টিপোলার সিস্টেম। অর্থাৎ ক্ষমতার বহু কেন্দ্রিকতা আছে ফিউডালিজম। ক্যাপিটালিজম তখনও আসেনি, পুঁজিবাদ বা ধনতন্ত্র আসে। এই যে মাল্টিপোলার সিস্টেম, এর অর্থটা হচ্ছে যে এখানে ক্ষমতার অনেকগুলো কেন্দ্র আছে। যেমন আমি বললাম সামন্ত রাজা, তার নিচে সামন্ত প্রভুরা, তার নিচে ভাসালসরা, ছোট ছোট সামন্ত প্রভুরা, তার নিচে আরো ছোট সামন্ত প্রভু জমিদার, তার নিচে কৃষকরা, কৃষক ভূমিদাস। ক্ষমতার কেন্দ্র মানে এই সামন্ত প্রভুরা, জমিদাররা অনেক সংখ্যায় নিজ নিজ এলাকায় তারাই সর্বে সর্বা, তাদের ইচ্ছাই আইন। তারা, তাদের সাথে রাজার ক্ষমতাও চলছে সমান্তরালভাবে। এছাড়া আছে ইউরোপের চার্চের ক্ষমতা, ক্লার্জি, বিশপ বা যাজকদের ক্ষমতা, পোপের ক্ষমতা, পোপের প্রতিনিধি হিসেবে যাজকদের ক্ষমতা, এক্লেসিয়াস্টিক্যাল অথরিটি বা যাজকতান্ত্রিক ক্ষমতা, এগুলো এটা রয়েছে। সোশ্যাল কাস্টমস বা সামাজিক রীতিনীতি প্রথাগুলো রয়েছে। এগুলো হচ্ছে প্রাক আধুনিকতার বৈশিষ্ট্য। তখনও আধুনিক একটা নেশন স্টেট বা জাতিভিত্তিক, জাতীয়তা ভিত্তিক রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র তখনও আবির্ভূত হয়নি, উদ্ভূত হয়নি। তাছাড়া আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রি মডার্নিটিতে আমরা দেখতে পাচ্ছি, প্রাক আধুনিকতায় কমিউনিটির প্রাধান্য। সেটা হতে পারে কমিউনিটি মানে ধর্মীয় সম্প্রদায় হতে পারে, এস্টেটস হতে পারে। আমাদের ভারত আমরা দেখেছি জাতপাত ভিত্তিক সম্প্রদায়, ধর্মীয় সম্প্রদায়। এই সব কমিউনিটিগুলো বা সম্প্রদায়গুলো বা সমূহগুলো বা সমষ্টি বাচক সত্তা, এগুলো এই যৌথ সম্প্রদায়গুলোর প্রাধান্য এতটাই বেশি ছিল যে ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তির স্বাতন্ত্র্য, ব্যক্তির অধিকার, ব্যক্তির স্বার্থ, এগুলো ছিল অত্যন্ত উপেক্ষিত। আধুনিক রাষ্ট্রে, আধুনিক সমাজে ব্যক্তির যে গুরুত্ব সেটা তখন একেবারেই ছিল না। কমিউনিটিকে ধরা হতো প্রায়র টু দ্য ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ব্যক্তির আগে কমিউনিটি। কমিউনিটিরই প্রাধান্য ছিল, তার একটা নৈতিক প্রাধান্য ছিল, মরাল প্রাইম্যাসি, মরাল সুপ্রিম্যাসি ছিল কমিউনিটি। এর সাথে আমরা পাচ্ছি এজ অফ ফেথ। এই বৈশিষ্ট্যটার অর্থ হলো তখন সবকিছুকে অন্ধবিশ্বাসে মেনে নেওয়ার একটা প্রবণতা ছিল। অর্থাৎ আধুনিক কালে যে যুক্তিবাদ দেখা যায়, আধুনিক কালকে বলা হয় এজ অফ রিজন, সেটা কিন্তু তখন দেখা যাচ্ছে না। তখন অন্ধবিশ্বাস, কুসংস্কার, সামাজিক রীতিনীতি প্রথাকে গভীর আস্থার সঙ্গে মেনে নেওয়া, এগুলোই বিদ্যমান, এগুলোরই ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। প্রশ্ন করা চলবে না, চার্চকে প্রশ্ন করা চলবে না, বাইবেলকে প্রশ্ন করা চলবে না। এখান থেকেই আসছে খ্রিস্টিয়ান থিওলজি বা খ্রিস্টীয় ধর্মতত্ত্ব, যার প্রাধান্য এতটাই বেশি ছিল যে ধর্ম বা আধ্যাত্মিকতার বাইরে বা যীশু খ্রিস্ট কিংবা
সুপার ন্যাচারাল পাওয়ার বা ডিভাইন পাওয়ার, অতি প্রাকৃত শক্তি বা দৈব শক্তির বাইরে কিছু ভাবা যেত না। জগৎটাকে ভাবাই হতো খ্রিস্টীয় ধর্মতত্ত্বের চোখ দিয়ে। অন্য কিছু ভাবা ছিল পাপ, তার জন্য শাস্তি পেতে হতো। যুক্তিবাদী চিন্তা, যেটা সেই প্রাচীন গ্রিক আমলে প্লেটো অ্যারিস্টটলের মধ্যে দেখা গেছিল, সেটা কিন্তু চাপা পড়ে গেছিল এই মধ্যযুগে। আর একটা বৈশিষ্ট্য হলো ফিউডালিজমের, যেখানে পার্সোনাল অ্যালিজিয়েন্স আছে, মানে পার্সোনাল লয়ালিটি, মানে ব্যক্তিগত আনুগত্য। মানে একজন প্রজা তিনি আনুগত্যটা দিচ্ছেন তার যে ঊর্ধ্বতন সামন্ত জমিদার তার প্রতি। সামন্ত জমিদার তার আনুগত্য দিচ্ছেন তার ঊর্ধ্বতন যে সামন্ত প্রভু তার প্রতি। সামন্ত প্রভু তিনি তার আনুগত্য দিচ্ছেন ব্যক্তিগতভাবে তার যে ঊর্ধ্বতন রাজা তার প্রতি। অর্থাৎ আজকের মতো এরকম রাষ্ট্রের প্রতি নাগরিকের এরকম ব্যাপারটা ছিল না। ছিল প্রজা হিসেবে ব্যক্তিগতভাবে আনুগত্য দান ঊর্ধ্বতন প্রভুর প্রতি। সৈন্যরাও তাই ছিল, এক একটা জমিদার বা সামন্ত প্রভুর অনুগামী সমস্ত ভাড়াটে সৈন্যরা ছিল। আজকের মতো এরকম জাতীয় রাষ্ট্রের নিজস্ব সেনাবাহিনী কিন্তু তখন দেখা যায়নি। আর সবশেষে হচ্ছে ম্যান এজ এ পাপেট অফ ডেস্টিনি। মানুষ সে তাকে ভাগ্যের ক্রীড়নক হিসেবে দেখা হতো। অর্থাৎ সে দৈবের হাতের পুতুল, অদৃষ্টের দ্বারা তার ভাগ্য নির্ধারিত। সে নিজের চেষ্টায় এই জগৎকে, সংসারকে, বাস্তবকে, সমাজকে, তার নিজের সামাজিক অবস্থানকে, অর্থনৈতিক অবস্থানকে, রাজনৈতিক অবস্থানকে পাল্টাতে পারে না। এটাই ছিল মানুষের মনে বিশ্বাস। এই যে প্রাক আধুনিক সমাজটা, এটাকে একটা অন্ধকারাচ্ছন্ন যুগ বলে বর্ণনা করা হয়েছে, ডার্ক এজ। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, এই বর্ণনাটা কিন্তু করেছেন আধুনিক ঐতিহাসিকরা, আধুনিকতাবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা। তাদের চোখে আধুনিকতা হলো উজ্জ্বল, আলোকিত, আলোকোজ্জ্বল। আর এই প্রিমডার্নিটি বা মধ্যযুগটা হলো অন্ধকারাচ্ছন্ন, অন্ধবিশ্বাসের যুগ। এখন এই মূল্যায়নটাকেও কিন্তু আজকের দিনে অনেকে চ্যালেঞ্জ করছেন। সত্যিই কি প্রিমডার্নিটি এতটাই অন্ধকার, এতটাই অন্ধবিশ্বাসের যুগ ছিল, নাকি আধুনিকতাবাদী ঐতিহাসিকরা সেটাকে একটু বাড়িয়ে দেখেছেন, যাতে করে ওটার বিপরীতে নিজেদের আধুনিক সভ্যতাকে বড় করে দেখানো যায়, বেশি আলোকোজ্জ্বল বলে দেখানো যায়? এই প্রশ্নটা উঠেছে। এই প্রশ্নটা আজকের উত্তরাধুনিক, উত্তর কাঠামোবাদী মানে পোস্ট মডার্ন, পোস্ট স্ট্রাকচারালিস্ট, উত্তর উপনিবেশবাদী, পোস্ট কলোনিয়াল, সাবঅর্ডান স্টাডিজ মানে নিম্নবর্গের চিন্তাবিদরা, পোস্ট স্ট্রাকচারালিস্ট ফেমিনিস্টরা মানে উত্তর কাঠামোবাদী নারীবাদীরা, এরকম অনেকেই এই প্রশ্নটা তুলেছেন। এবং অনেকে বলেছেন যে এই বাইনারিতে দেখা, এই যে একটা দ্বিত্ব অনুসারী বিভাজন, যে ওদিকে প্রাক আধুনিক সামন্ততন্ত্র মধ্যযুগ আর তার বিপরীতে আধুনিক আলোকোজ্জ্বল পুঁজিবাদের যুগ, ধনতন্ত্রের যুগ, এই রকম বাইনারিতে দেখাটা বোধহয় ঠিক নয়। বিশেষ করে দেরিদাপন্থী যারা ডিকনস্ট্রাকশনবাদী মানে বিনির্মাণ বা অবিনির্মাণবাদী, তারা এই বাইনারির ধারণাটাকে একটু ঘেঁটে দেওয়ার প্রয়াস নিয়েছেন। তবে আমরা তো সেই বিতর্কে আজকে যাব না, আমি জাস্ট ছুঁয়ে গেলাম। আমি এখন আধুনিকতাবাদী বর্ণনাটাকেই আপাতত গ্রহণ করে এগোচ্ছি। এবার আসি আমরা
তার পরের অংশে, পরের স্লাইডে, যেখানে মডার্নিটি বা আধুনিকতার রাজনৈতিক তত্ত্ব। এই আধুনিকতা মানে কিন্তু এই স্লাইডটা নয়, এই স্লাইডের আগের স্লাইডটা, হ্যাঁ এটা। এই স্লাইডে দেখুন, এখানে আমি বলতে চাইছি আধুনিকতা মানে আমি এখানে অবশ্যই বোঝাচ্ছি পাশ্চাত্য আধুনিকতাকে। আমাদের ভারতীয় আধুনিকতা, পার্থ চট্টোপাধ্যায় যে বলেছেন আমাদের আধুনিকতার কথা, বা আরো অন্যান্য অনেক চিন্তাবিদ বিকল্প আধুনিকতার কথাও বলেছেন। আমি এখন সেগুলোর মধ্যে যাচ্ছি না, আজকে নয়। আজকে আমরা আধুনিকতা বলতে পাশ্চাত্য আধুনিকতাকেই বুঝছি, এবং পাশ্চাত্য আধুনিকতার রাজনৈতিক তত্ত্বের যে বৈশিষ্ট্যগুলো আমি এখানে 10টা পয়েন্টে ভাগ করেছি। এখন তার থেকে কেউ কমাতেও পারেন, বাড়াতেও পারেন, দুটো ভাগকে একসাথে মিশিয়ে দিতে পারেন, একটা ভাগকে আরো বিশ্লেষণ করতে পারেন। আমি মোটামুটি ভাবে এই কাঠামোটাকে আজকে উপস্থাপনা করছি। আমি এখানে দেখাচ্ছি যে রেনেসাঁসের সময়ে পাশ্চাত্য আধুনিকতার শুরু হয়, পাশ্চাত্য আধুনিকতার সূচনা। সেটা 15 শতাব্দী ধরা হতো। এখনকার কোনো গবেষক বলছেন আরো আগেই এটা শুরু হয়েছে, 14 শতাব্দীকে ধরা যায়। কেউ বলছেন 1350-60, কেউ বলছেন 1330। তবে মোটামুটি ভাবে 14 শতাব্দী থেকেই রেনেসাঁসের শুরু ধরছি। ইটালিতে এর শুরু, অর্থাৎ পশ্চিম ইউরোপে। তারপরে এটা তখন রেনেসাঁসের সময় ঐতিহাসিক পটভূমিতে ছিল মার্কেন্টাইল ক্যাপিটালিজম বা ব্যবসা বাণিজ্য ভিত্তিক পুঁজিবাদ। তারপরে দীর্ঘ পথ বেয়ে পাশ্চাত্য আধুনিকতা এসে পৌঁছল এনলাইটেনমেন্টে, মানে আলোক প্রাপ্তির বৌদ্ধিক আন্দোলনের মধ্যে দিয়ে তার পূর্ণ বিকাশ ঘটল। এটা ঘটল 18 শতাব্দীতে। তখন তার ঐতিহাসিক পটভূমিকায় রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম বা শিল্পভিত্তিক পুঁজিবাদ। এখানে খুব সংক্ষেপে একটু ইতিহাসের দিকে তাকাই। রেনেসাঁস শুরু হচ্ছে, আমরা পাচ্ছি একজন গুরুত্বপূর্ণ চিন্তাবিদকে, ম্যাকিয়াভেলি, 1469 সালে জন্ম। জাস্ট মনে পড়ে গেল যে ওই 1469 সালে আমাদের এখানে গুরু নানকের জন্ম হয়েছিল। তারা সমসাময়িক, তবে তাদের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা। আর 1486-তে চৈতন্যদেব জন্মেছিলেন এই বাংলায়, মীরাবাই জন্মেছিলেন 1498-তে। যাই হোক, অর্থাৎ ওই সময় তো ভক্তি আন্দোলনটা শুরু হচ্ছে ভারতে। আমি ফিরে যাই পাশ্চাত্যে। আমরা দেখতে পাচ্ছি ম্যাকিয়াভেলি, তিনি রচনা করছেন প্রিন্স গ্রন্থটি, ছোট্ট গ্রন্থ। তখন ইটালি অজস্র ছোট ছোট নৃপতি ভিত্তিক, মানে প্রিন্সলি স্টেট, নৃপতি শাসিত রাষ্ট্রে বিভক্ত। রিপাবলিক অফ ফ্লোরেন্স আছে সেখানে, নেপলস আছে, ভেনিস আছে, আরও আছে ইটালিতে। ইটালির এই বিভাজনের সুযোগটা নিচ্ছে বাইরের বিদেশি শত্রুরা, তারা আক্রমণ করছে ইটালিকে। ইটালি খুব দুর্বল। তখন ম্যাকিয়াভেলি একটা নতুন চিন্তা নিয়ে এলেন, যাতে ইটালিতে একটা ঐক্যবদ্ধ কেন্দ্রীয় রাষ্ট্রের জন্ম হয়। এটা হলো 15th সেঞ্চুরি, 15 শতাব্দীর কাহিনী। এই রেনেসাঁসেরই সন্তান হলেন ম্যাকিয়াভেলি। রেনেসাঁসের
আস্তে আস্তে প্রসার ঘটতে লাগলো ইউরোপ থেকে পশ্চিম ইউরোপের অন্যত্র, ইটালি থেকে পশ্চিম ইউরোপের অন্যত্র, এবং ইউরোপের অন্যান্য কিছু দেশেও ছড়িয়ে পড়ে। তারপর ষোড়শ শতাব্দীতে আমরা পাচ্ছি ফ্রান্সে 1530 খ্রিস্টাব্দে জন্ম হচ্ছে বোদার, এক অর্থে ম্যাকিয়াভেলির অনুগামী, কারণ ম্যাকিয়াভেলি একটা কেন্দ্রীয় রাষ্ট্রের কথা বলছিলেন। বোদা সার্বভৌমত্বের তত্ত্ব আনলেন। 1530 সালে গ্রোটিয়াস বাহ্যিক সার্বভৌমত্বের তত্ত্ব আনলেন। 1588 সালে হবস ইংল্যান্ডে একটা কেন্দ্রীভূত রাষ্ট্রের কথা বলছেন, যার হাতে সর্বোচ্চ ক্ষমতা থাকবে। 1596 ডেকার্তকে পাচ্ছি। তার আগেই ফ্রান্সিস বেকন, বিজ্ঞানধর্মী চিন্তা। ডেকার্ত বিজ্ঞানধর্মী চিন্তায় বিশ্বাসী, সমাজ ও রাজনীতির ক্ষেত্রে বৈজ্ঞানিক দৃষ্টিকোণকে ব্যবহার করার পক্ষপাতী। লক 17 শতাব্দীতে। আচ্ছা, 16 শতাব্দীতে আরেকজনকে আমরা পাচ্ছি, প্রোটেস্ট্যান্ট রিফরমেশন আন্দোলন জার্মানিতে মার্টিন লুথার, তার নেতৃত্বে। সেখানে রোমান ক্যাথলিক চার্চের বিরোধিতা করা হচ্ছে। তারপর 17 শতাব্দীতে 1632 সালে জন্ম জন লকের ইংল্যান্ডে, উদারনীতিবাদের বিকাশ। 1711 মানে 18 শতক শুরু হচ্ছে, মানে এনলাইটেনমেন্ট শুরু হচ্ছে। লক থেকেই এনলাইটেনমেন্টের ধ্যান ধারণার সূচনা বলা যায়। আস্তে আস্তে, তো এটা এত একদিনে হয় না। ডেভিড হিউম 1711 সালে জন্ম, রুশো ফ্রান্সে। ডেভিড হিউম স্কটল্যান্ডে, রুশো ফ্রান্সে 1712 সালে জন্ম। তারপর এই এনলাইটেনমেন্টের পূর্ণ দীপ্তি, মানে আলোকপ্রাপ্তির পূর্ণ দীপ্তির যুগে আমরা পাচ্ছি অ্যাডাম স্মিথ, 1723 জন্ম। কান্ট, যিনি আলোকপ্রাপ্তির একজন বিখ্যাত বিশিষ্ট তাত্ত্বিক, তার বিখ্যাত প্রবন্ধ আছে হোয়াট ইজ এনলাইটেনমেন্ট, 1784 সালে রচিত। সেই কান্টের জন্ম 1724 সালে। তারপরে বেনথাম, কান্ট জার্মানিতে, অ্যাডাম স্মিথ ইংল্যান্ডে। বেনথাম ইংল্যান্ডে 1748 সালে জন্ম বেনথামের, হিতবাদী তত্ত্ব বা ইউটিলিটারিয়ানিজম তার হাতে রচিত। এরপরে ডেভিড রিকার্ডো 1772 সালে জন্ম। জাস্ট মনে পড়ে গেল, ওই ডেভিড রিকার্ডো 1772 জন্ম। আমাদের এখানে রাজা রামমোহন রায় হলেন তার সমসাময়িক, 1772 সালে জন্ম রামমোহন রায়ের। যাই হোক, আর তার 2 বছর বাদে 1774 জন্ম হয়েছিল বিখ্যাত বাউল দার্শনিক লালন ফকিরের। যাই হোক, আবার পাশ্চাত্যে ফিরে যাই। এরপর 18 শতকে 1790 সালে ইংল্যান্ডে জন অস্টিন, যিনি মনিস্টিক থিওরি অফ সভারেন্টির স্রষ্টা। এবং তারপরে অগস্টে কঁত, 1798 সালে জন্ম, যিনি পজিটিভিজম বা দৃষ্টবাদের স্রষ্টা। লক, বার্কলে আর হিউমের হাতে জন্ম নিয়েছিল এম্পিরিসিজম বা অভিজ্ঞতাবাদ। আর তারপরে আসছে পজিটিভিজম অগস্টে কঁতের হাতে। যাই হোক, এ তো একটা সংক্ষিপ্ত ঐতিহাসিক আলোচনা। এবার আমরা তত্ত্বের ক্ষেত্রে আসি, রাজনৈতিক তত্ত্বের ক্ষেত্রে। রেনেসাঁসের সময়ে এলো, তখন বাণিজ্যিক পুঁজিবাদ আসছে, সামন্ততন্ত্রের পতন ঘটছে, ফিউডালিজমের আসছে মার্কেন্টাইল ক্যাপিটালিজম।
এখানে রেনেসাঁসের সময় আমরা পাচ্ছি হিউম্যানিজম, মানবতাবাদ, অর্থাৎ মানুষ নিজের আত্মবিশ্বাস সম্পর্কে জাগ্রত হলো, সচেতন হলো। সে আর ভাগ্যের হাতের পুতুল হিসেবে নিজেকে মেনে নিতে চাইল না। এই চিন্তাটা বিকাশ লাভ করছে। আমরা জানি রেনেসাঁসের সময় আমরা পাচ্ছি ম্যাকিয়াভেলি, তাছাড়া বোকাসিও, পেত্রার্ক, লিওনার্দো দা ভিঞ্চি। আমরা দেখতে পাচ্ছি সমাজ ও বৌদ্ধিক চিন্তার কেন্দ্রে চলে আসছে মানুষ। সুপারন্যাচারাল বা অতি প্রাকৃত দৈব শক্তিগুলো কেন্দ্র থেকে সরে যাচ্ছে। রাজনৈতিক চিন্তা, শিল্পকলা, স্থাপত্য, ভাস্কর্য, সাহিত্য, সর্বক্ষেত্রেই মানুষের জয়গান ধ্বনিত হচ্ছে। মানুষ একটা অদৃষ্টের, প্রতিকূল অদৃষ্টের বিরুদ্ধে সংগ্রামরত সত্তা, তার একটা বীর সত্তা, সেটাকেই গৌরবান্বিত করে দেখানো হচ্ছে। তার কাহিনী, তার আকাঙ্ক্ষা, তার পরাজয়, তার বিজয় লাভ, এগুলোই বর্ণনা করা হচ্ছে, এগুলোই গুরুত্ব পাচ্ছে। রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ম্যাকিয়াভেলি, তিনি রাজনীতিতে নিয়ে আসছেন বিমূর্ত দার্শনিক আদর্শের বদলে, আদর্শ রাষ্ট্রের বদলে তিনি নিয়ে আসছেন মানুষের কথা, মানুষের ক্ষমতার কথা, শাসকের ক্ষমতার কথা। এইখান থেকে শুরু হয়ে আস্তে আস্তে এনলাইটেনমেন্টে গিয়ে আমরা পেলাম অ্যানথ্রোপোসেন্ট্রিজম। মানে অ্যানথ্রোপোস মানে মানুষ, মানব কেন্দ্রিক তত্ত্ব, অর্থাৎ একটা চূড়ান্তভাবে মানুষকে গুরুত্ব দেওয়া হতে লাগলো এমন একটা তত্ত্বের জন্ম হচ্ছে, বিকাশ লাভ করছে এমন একটা তত্ত্ব। সেখানে প্রাণী জগৎ বা গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত সবকিছুই গৌণ। ওই যে বেকন বলেছিলেন যে মানুষ জ্ঞানের মধ্যে দিয়ে ক্ষমতা লাভ করে, নলেজ ইজ পাওয়ার, এবং সেই ক্ষমতার মাধ্যমে সে প্রকৃতির ওপরে প্রভুত্ব বিস্তার করবে, প্রকৃতিকে শাসন করবে। এটাই তার মানব জীবন লাভের সার্থকতা। এই অ্যানথ্রোপোসেন্ট্রিজম এমন মাত্রায় গেল যে বাকি সমস্ত সত্তা, প্রাণী, গাছপালা, নদী, জঙ্গল, পুরো পৃথিবীটাকেই দেখা হতে লাগলো মানুষের ভোগের সামগ্রী হিসেবে, মানুষের কনজামশন, ভোগের উপাদান হিসেবে, ইনস্ট্রুমেন্ট হিসেবে, যেন মানুষই হচ্ছে সবকিছু প্রভু, মাস্টার, লর্ড অফ নেচার। এই চিন্তাটা সমালোচিত হয়েছে পরে পোস্টমডার্নদের অন্যান্যদের দ্বারা, সে আলোচনায় আমরা পরে আসব। দ্বিতীয়ত, সায়েন্টিফিক টেম্পারামেন্ট টু সায়েন্টিজম। রেনেসাঁসের সময় আমরা দেখতে পাচ্ছি একটা বৈজ্ঞানিক মেজাজ গড়ে উঠছে, মনোভাব গড়ে উঠছে। আমরা জানি জিওদার্ন ব্রুনো, কোপার্নিকাস, কেপলার, গ্যালিলিও, এদের বৈজ্ঞানিক গবেষণাগুলোর কথা। লিওনার্দো দা ভিঞ্চির অবদান ছিল প্রযুক্তি বিদ্যার বিকাশের ক্ষেত্রে, অর্থাৎ বিজ্ঞান চিন্তায়। তবে রেনেসাঁসের সময় এগুলো সবই হচ্ছে, মনে রাখতে হবে, হিউম্যানিজম বলি বা সায়েন্টিফিক টেম্পারামেন্ট বলি বা তারপরে কোয়েশ্চেনিং রিলিজিয়ান বলি,
সবকটা পয়েন্টের ক্ষেত্রেই মনে রাখতে হবে, সবকটা বৈশিষ্ট্যের ক্ষেত্রেই মনে রাখতে হবে যে এগুলো কোনোটাই চূড়ান্ত রূপ লাভ করেনি, এগুলো সবকটাই ছিল হাফ হার্টেড। মানে এগুলো একটা দ্বিধান্বিত, দ্বিধাগ্রস্ত, তখনও পর্যন্ত একটা দ্বিধাগ্রস্ত মনোভাবের পরিচয়। সায়েন্টিফিক টেম্পারামেন্ট মানে বৈজ্ঞানিক যে মনোভাব গড়ে উঠছে বলছি, তার সাথে সাথেই কিন্তু অনেক অবৈজ্ঞানিক চিন্তাভাবনা রেনেসাঁসের সময় ছিল। এই সমস্ত বিজ্ঞানীদের মধ্যে ছিল অনেক অন্ধ কুসংস্কার, ছিল ধর্মের প্রতি আনুগত্য ছিল, চার্চের প্রতি ছিল, আধ্যাত্মিকতার প্রতি আনুগত্য ছিল। কিন্তু এনলাইটেনমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তখন সায়েন্টিজম আসছে, অর্থাৎ একটা অবসেশন উইথ সায়েন্স, মানে বিজ্ঞান নিয়ে একটা ভীষণ রকমের আবেগ, অন্ধ আবেগ, মাত্রাতিরিক্ত গুরুত্ব দান, এটা দেখতে পাচ্ছি, একটা বিজ্ঞান কেন্দ্রিক মনোভাব। আসলে হবস তো নিজেই চেয়েছিলেন যে রাজনীতিকে বৈজ্ঞানিক চিন্তার সাহায্যে ব্যাখ্যা করতে, মানুষকে একটা যন্ত্রের মতো দেখতে। ডেকার্ত তিনিও মানুষকে একটা মেশিন বলে ভাবতে চেয়েছেন এবং বিজ্ঞানের সাহায্যে চেয়েছেন রাজনীতিকে, মানব সমাজকে, মানুষের আচরণকে বুঝতে। লকের মধ্যেও এই বৈজ্ঞানিক চিন্তার প্রভাব ছিল। তো এনলাইটেনমেন্টের সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান নিয়ে এতটাই বাড়াবাড়ি, যদি কোনো জ্ঞানকে কেউ বলে যে এটা বিজ্ঞানসম্মত, সঙ্গে সঙ্গে তার স্ট্যাটাসটা সমাজে অনেক ওপরে উঠে যায়, তার সামাজিক পদমর্যাদা, অবস্থা। আপনারা দেখবেন যে বহু ছাত্রছাত্রী তারা অঙ্কে ভালো হলে তাদের প্রথম প্রেফারেন্স হচ্ছে সায়েন্স স্ট্রিম নেওয়া। অসংখ্য ছাত্রছাত্রী, ভালো ছাত্রছাত্রী যাবে সায়েন্সে, এটা একটা ধরেই নেওয়া হয়েছে আমাদের দেশে। তারা পড়বে ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, ফিজিক্স অনার্স, ম্যাথামেটিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স। আর্টস পড়বে যারা সায়েন্সে চান্স পেল না, তারা আর্টস পড়বে। আর্টস তো পড়ে মেয়েরা, এর একটা জেন্ডার অ্যাঙ্গেলও আছে। মানে বিজ্ঞান নিয়ে বাড়াবাড়িটা আমাদের দেশেই যদি এই হয়, তাহলে পাশ্চাত্যে কি ভয়ঙ্কর রূপ নিয়েছে সেটা এখান থেকেই বুঝতে পারা যায়। আপনারা দেখবেন টিভিতে অনেক জ্যোতিষী চ্যানেলে, নিজেদের চ্যানেলে বলেন যে আমরা হরোস্কোপ করে দেব, কোষ্ঠী বিচার করব কম্পিউটারের সাহায্যে। কেন বলেন? কারণ তাহলে এটা বিজ্ঞানের স্ট্যাটাসে চলে আসবে, উপনীত হবে, তার মান অনেক উঁচুতে চলে যাবে, সামাজিক সম্মান। দেখবেন আয়ুর্বেদের তুলনায় অ্যালোপ্যাথিক মেডিকেল সায়েন্সকে সত্যিকারের সায়েন্স বলেই মনে করা হয়। আয়ুর্বেদেও নিশ্চয়ই অনেক রোগ সারে, আবার অ্যালোপ্যাথিক সায়েন্সেও অনেক রোগ সারে না। কিন্তু অ্যালোপ্যাথিক সায়েন্সটা হচ্ছে পাশ্চাত্যের ওই বিজ্ঞানের দরবারে তার যৌক্তিকতা, তার গুরুত্ব, তার সঠিকতা, তার যথার্থ প্রমাণিত। এই হচ্ছে সায়েন্টিজম।
আমি একটা সময় সায়েন্স নিয়ে পড়তাম। আমার মনে আছে একবার এক বন্ধু এসেছিল, সেই ছেলেটি বাংলা অনার্স নিয়ে পড়তো। তখন আমার সায়েন্সের বন্ধুরা বলে উঠেছিল সে চলে যাওয়ার পরে, এই ছেলেটি বাংলা অনার্স পড়ে, ছেলে হয়ে, বাংলা অনার্স তো মেয়েরা পড়ে রে। মানে ছেলেরা, এই যে বললাম একটা জেন্ডার অ্যাঙ্গেল আছে, সায়েন্টিজম তার সাথে একটা মেল জেন্ডার বায়াস কাজ করছে। বিজ্ঞান অনেক ঊর্ধ্বে, যা কিছু বৈজ্ঞানিক নয় তা পরিত্যাজ্য, বর্জনীয়, এটাই হচ্ছে এনলাইটেনমেন্টের বাণী। এরও সমালোচনা করেছেন উত্তর কাঠামোবাদী এবং অন্যান্যরা। সে আলোচনায় আমরা পরে আসব, আজ নয়। 3 নম্বরে দেখুন, কোয়েশ্চেনিং রিলিজিয়ন টু সেকুলারিজম। রেনেসাঁসের সময় ধর্ম নিয়ে প্রশ্ন উঠতে লাগলো, বাইবেলের কিছু কিছু কথাকে চ্যালেঞ্জ করা হলো, প্রশ্নের মুখে ফেলা হলো। এই যে চিন্তাটা যে পৃথিবী কেন্দ্রে সূর্য তার চারপাশে ঘুরছে, তার বদলে এই যে ভাবনাটা আনা হলো, কোপার্নিকাস আনলেন যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, হিলিওসেন্ট্রিক অ্যাপ্রোচ। এইটা তো বাইবেলের চিন্তাকে, খ্রিস্ট ধর্মের চিন্তাকে বিরাট বিপদে ফেলে দিল। পরবর্তীকালে আমরা দেখছি ডারউইন যখন বলছেন যে জৈব বিবর্তনবাদের মধ্যে দিয়ে প্রাণী জগৎ থেকে আজকের মানুষে বিবর্তন ঘটেছে, তখন সেটাকেও প্রচন্ডভাবে আক্রমণ করা হয়েছিল চার্চের পক্ষ থেকে। কারণ বাইবেলের সত্য হলো ঈশ্বর একদিন আদম আর ইভকে সৃষ্টি করেছিলেন, বিবর্তনের মধ্যে দিয়ে মানুষ আসে। তাহলে ধর্মকে প্রশ্ন করা হচ্ছিল রেনেসাঁসে, কিন্তু ওই যে একটা হাফ হার্টেড ব্যাপার ছিল, একটা দ্বিধান্বিত মনোভাব ছিল। ধর্মকে মানাও হচ্ছিল, আবার ধর্ম নিয়ে কিছু প্রশ্নও তোলা হচ্ছিল, আবার ধর্মের হাতে প্রচন্ডভাবে শাস্তিও পেতে হয়েছে, জীবন্ত পুড়িয়েও মারা হয়েছে অনেক বৈজ্ঞানিককে, আমরা জানি। এবার এই নিয়ে ম্যাকিয়াভেলির কথা বিশেষ করে একটু বলা দরকার, কারণ তিনি সেকুলারাইজেশন অফ পলিটিক্সে অবদান রেখেছিলেন। অর্থাৎ ধর্মের পলিটিক্সের, রাজনীতির ইহজাগতিকীকরণ ঘটিয়েছিলেন, পার্থিবকরণ ঘটিয়েছিলেন। সেকুলারাইজেশন মানে ইহজাগতিক, রাজনীতি হচ্ছে সেকুলার ম্যাটার, ইহজাগতিক বিষয়। এর সাথে পারলৌকিক কোনো বিষয়ের যোগাযোগ নেই। পরজন্ম, পরজগৎ, দৈব শক্তি, তার কোনো যোগাযোগ নেই। এটা হচ্ছে দিস ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার। পাশ্চাত্যে সেকুলারিজম মানে এটাই। ভারতে যদিও সেকুলারিজমের মানে একটু আলাদা, সেটা হচ্ছে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, কিন্তু রাষ্ট্র সব ধর্মের প্রতি আর কি যুক্ত, সব ধর্মের সাথেই সংশ্লিষ্ট থাকবে। এটার সাথে এটার একটু পার্থক্য আছে। পাশ্চাত্যের সেকুলারিজমের অর্থ হচ্ছে যে ধর্ম তোমার ব্যক্তিগত বিষয়, প্রাইভেট ডোমেনের ব্যাপার, পাবলিক ডোমেনে, রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে এখানে ধর্মের কোনো স্থান নেই। এটা হচ্ছে পার্থিব জগৎ, ইহলৌকিক, ইহজাগতিক বিষয় রাজনীতি। এইখান থেকে ম্যাকিয়াভেলি যা শুরু করলেন সেটাই অনেকটা পরিণতি লাভ করলো এনলাইটেনমেন্টের মধ্যে এসে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এনলাইটেনমেন্টের মধ্যে চূড়ান্তভাবে প্রাইভেট ডোমেন আর পাবলিক ডোমেনকে আলাদা করে দেওয়া হচ্ছে, এবং ধর্ম কোনো ব্যক্তিগত বিশ্বাসের জায়গায় থাকছে, কিন্তু কোনো রাষ্ট্রীয়, সামাজিক, জনজীবনগত মানে পাবলিক ডোমেনের মধ্যে, ক্ষেত্রের মধ্যে ধর্মের কোনো স্থান নেই। এই সেকুলারিজমটা এতটাই চরম রূপ নিল এনলাইটেনমেন্টে যে বলা হলো স্পিরিচুয়ালিজমটা, কোনো রকমের আধ্যাত্মিকতা, এইটা রাষ্ট্রের বা রাজনীতির সঙ্গে যেন যুক্ত না হয়। এটারও সমালোচনা আমরা পাই
উত্তরাধুনিকদের কাছে, তবে আজ নয়, সে আলোচনা আজ নয়। চতুর্থ হচ্ছে কোয়েশ্চেনিং ব্লাইন্ড ফেইথ টু র্যাশনালিজম। রেনেসাঁসের সময় দেখা যাচ্ছে, অর্থাৎ পাশ্চাত্য আধুনিকতার যখন সূচনা ঘটছে, তখন দেখা যাচ্ছে যে ওই মধ্যযুগের অন্ধ কুসংস্কারটা আর নেই। নেই নয়, সেটাকে প্রশ্ন করা হচ্ছে। কিছুটা অন্ধ কুসংস্কার তো রয়েই গেছে, ওই যে বলছি আমি বারবার, একটা দ্বিধাগ্রস্ত মনোভাব। কিন্তু এটাই অনেক যে অন্ধ কুসংস্কারকে, অন্ধ বিশ্বাসকে প্রশ্ন করা হচ্ছে, শুরু হচ্ছে প্রশ্ন করা। এবং এটাই এনলাইটেনমেন্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি র্যাশনালিজম, পূর্ণ যুক্তিবাদ, যেখানে সমাজ জীবন এবং বৌদ্ধিক চিন্তার কেন্দ্রে রয়েছে যুক্তি, সেন্ট্রালিটি অফ রিজন। মানে আধুনিক পাশ্চাত্য আধুনিকতার কেন্দ্রে রয়েছে এই যুক্তি, রিজন, বা এই যুক্তিকে কেন্দ্র করে যে মতাদর্শ বা তত্ত্ব, র্যাশনালিজম। অর্থাৎ যেমন লক বলছেন, যুক্তির সিংহাসনের সামনে নিজের যৌক্তিকতা যে জ্ঞান প্রমাণ করতে পারে না, তাকে পরিত্যাগ করাই বাঞ্ছনীয়। প্রতিটি জ্ঞানকেই নিজের যথার্থতা প্রমাণ করতে হবে, অথেন্টিসিটি প্রমাণ করতে হবে যুক্তিবাদের মানদণ্ডে, মাপকাঠিতে। মানে যুক্তির বাইরে যে কোনো মানুষের কোনো আবেগ, অযুক্তি, প্রবৃত্তি এগুলো থাকতে পারে, সেটাকে তারা ভালো চোখে দেখছেন না। এনলাইটেনমেন্ট সেটাকে মনে করছে মানুষের এটা একটা নেতিবাচক দিক, এটাকে বর্জন করাই শ্রেয়। ইতিবাচক দিক হচ্ছে এটাই যে মানুষকে যুক্তিবাদী হতে হবে, সে যুক্তিবাদের সম্ভাবনা নিয়েই জন্মগ্রহণ করেছে। ম্যান ইজ এ র্যাশনাল বিইং। অর্থাৎ এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রাচীন প্লেটো, অ্যারিস্টটলের সময়কার যুক্তিবাদী চিন্তা, রাজনীতির ক্ষেত্রে যার ব্যাপক প্রকাশ দেখেছিলাম আমরা, সেটাকেই যেন আরো গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠা করা হচ্ছে এনলাইটেনমেন্টের মধ্যে। পঞ্চম হচ্ছে কোয়েশ্চেনিং কালেকটিভিজম টু ইন্ডিভিজুয়ালিজম। আচ্ছা, এই যুক্তিবাদটাও কিন্তু সমালোচিত হয়েছে পোস্ট মডার্নিজম বা পোস্ট কলোনিয়ালিজমের হাতে, যে মানুষ কি পুরোপুরি যুক্তিবাদী প্রাণী? তাছাড়া এই যুক্তি তো শুধু পশ্চিম ইউরোপের যুক্তি, পৃথিবীর অন্যত্র যে সমান্তরাল যুক্তি রয়েছে সেগুলোর কথা কেন ভাবা হলো না? সে আলোচনা পরের দিন হবে। কোয়েশ্চেনিং কালেকটিভিজম টু ইন্ডিভিজুয়ালিজম, এখানে আমি বলতে চাইছি যে রেনেসাঁসের সময় ওই যে মধ্যযুগের একটা কমিউনিটির প্রাধান্য, যৌথ সমষ্টিবাদের যে প্রাধান্য, ব্যক্তিকে যে অস্বীকার করার প্রবণতা, সেইটা প্রশ্নের মুখে পড়তে লাগলো রেনেসাঁসের সময় থেকে। এবং সেটা আরো বিকাশ লাভ করছে। আমরা দেখছি হবসের হাতে, হবস আইডিয়ালিস্ট থিওরিকে বর্জন করছেন। প্রথমে ব্যক্তি দিয়ে শুরু করছেন তিনি, বলছেন ব্যক্তিরা মিলে স্টেট অফ নেচারে ছিল প্রকৃতির রাজ্যে, তারপরে তারা তাদের যুক্তি দিয়ে তারা দেখলো যে তাদের আত্মরক্ষার জন্যে, নিরাপত্তার জন্যে একটা নিজের স্বাধীনতা বিসর্জন দিয়ে একটা সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্রাক্ট করা উচিত, এবং তার মধ্যে দিয়ে সৃষ্টি হলো একটা বাহ্যিক এক্সটার্নাল সভারেন পাওয়ার, অল পাওয়ারফুল, সর্বশক্তিমান সার্বভৌম রাষ্ট্র। কিন্তু ব্যক্তি দিয়েই যে শুরু করেছিলেন তাতে তো কোনো সংশয় নেই, যদিও শেষ পর্যন্ত তিনি ব্যক্তিকে পায়ের তলায় দাবিয়ে দিয়ে রাষ্ট্রকেই ঊর্ধ্বে তুলে ধরলেন। এরপর আসছেন যখন জন লক, তিনি ব্যক্তি দিয়েই শুরু করছেন, কিন্তু শেষ পর্যন্ত ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির অধিকার, ব্যক্তির যে তিনটে মৌলিক অধিকার, রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি, রাইট টু প্রপার্টি, জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার, এখানেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং তিনি হলেন লিবারালিজমের প্রবক্তা, উদারনীতিবাদ তার প্রবক্তা। উদারনীতিবাদের
বক্তব্য হলো একটা সীমিত রাষ্ট্র থাকবে, রাষ্ট্রের ক্ষমতা হবে সীমিত, সরকারের ক্ষমতা হবে সীমিত, এবং রাষ্ট্রের উদ্দেশ্য হবে ব্যক্তির অধিকার, স্বার্থ এবং স্বাধীনতা এগুলোকে রক্ষা করা। সেটা যদি না করতে পারে, ব্যক্তি তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে। লক এই রাইট টু রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অধিকারেও বিশ্বাসী ছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আরো আরো অর্থনীতির ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালিজম আমরা দেখতে পাচ্ছি। লকের পরে 18th সেঞ্চুরিতে অ্যাডাম স্মিথ। কান্টের মধ্যে দেখতে পাচ্ছি আইডিয়ালিস্ট একটা ইন্ডিভিজুয়ালিজম, ভাববাদী ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বা উদারনীতিবাদ। বেনথামও শুরু করছেন ব্যক্তিকে দিয়েই, যদিও তিনি শেষ পর্যন্ত তার নীতিতে পৌঁছচ্ছেন। সেই নীতি হলো গ্রেটেস্ট গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, সংখ্যাগরিষ্ঠ মানুষের সর্বাধিক মঙ্গল। এ হলো ইউটিলিটারিয়ানিজম বা উপযোগিতাবাদের তত্ত্ব। কান্ট কিন্তু ব্যক্তিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, ব্যক্তির একটা নৈতিক মর্যাদা দিয়েছেন, মহত্বের আখ্যায় ভূষিত করেছেন ব্যক্তিকে। কান্ট বলছেন ব্যক্তি মাত্রই যুক্তিবাদী এবং তার মধ্যে নৈতিক চেতনা আছে। সে যে ব্যক্তিই হোক, শিক্ষিত অশিক্ষিত, উচ্চ বংশজাত নিচু বংশ, তথাকথিত নিচু বংশজাত, যাই হোক, প্রতিটা মানুষকে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে। এবং তিনি তার রিজনের ধারণাটা হচ্ছে ইন্ট্রিনসিক রিজন, মানে যার নিজস্ব মূল্য আছে এমন যুক্তিবোধ। এটা আমার 4 নম্বর পয়েন্টেই বলা উচিত ছিল। সেখানে বেনথাম বলছেন ইনস্ট্রুমেন্টাল রিজনের কথা, অর্থাৎ সেখানে যুক্তিবোধকে মানুষ ব্যবহার করে একটা উপায় হিসেবে, হাতিয়ার হিসেবে, যার মাধ্যমে সে অন্য কোনো উদ্দেশ্য সাধন করে। এইখানে যুক্তিবাদ নিয়ে একটা তফাৎ আছে কিন্তু কান্টের সঙ্গে বেনথামে। সেটা আমার 4 নম্বর পয়েন্টে আলোচনা করার সময় বলা উচিত ছিল। যাই হোক, আমি 5 নম্বর পয়েন্টে আবার ফিরে আসছি, যেখানে এনলাইটেনমেন্টের সময় এই ব্যক্তির গুরুত্বটাই অত্যন্ত প্রবল হয়ে উঠল। অর্থনীতির ক্ষেত্রে অ্যাডাম স্মিথ, 1723 সালে জন্ম, তারপর বেনথাম আর ডেভিড রিকার্ডো। আমরা দেখতে পাচ্ছি যে আরো পরে 1806 সালে জন্ম জন স্টুয়ার্ট মিলের। তিনি জেমস মিলের পুত্র, এবং জেমস মিল ছিলেন বেনথামের সহযোগী ইউটিলিটারিয়ান থিঙ্কার। সেই জন স্টুয়ার্ট মিল লকের চিন্তাধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন প্রবলভাবে। তাছাড়া ছিলেন হার্বার্ট স্পেন্সার আরো পরে 1820 সালে। 1820 হার্বার্ট স্পেন্সার, তিনিও ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী। তো এই ইন্ডিভিজুয়ালিজমটা এনলাইটেনমেন্টের সময় একটা ব্যাপক গুরুত্ব লাভ করলো। মানে ব্যক্তির স্বার্থ, ব্যক্তির অধিকার, ব্যক্তির মর্যাদা, ব্যক্তির স্বাধীনতা, এগুলোই হয়ে উঠল মুখ্য। এই লিবারালিজম বা ইন্ডিভিজুয়ালিজমের সমালোচনা আমরা পাই বিশেষ করে কমিউনিটারিয়ান চিন্তাবিদদের হাতে, এবং সেখানেও একটা জেন্ডার বায়াস ছিল। তার সমালোচনাও আমরা পাই ফেমিনিস্টদের হাতে। সে প্রসঙ্গ আজকে আলোচনা করব না। 6 নম্বরে আসছি, বিগিনিং অফ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট টু টেকনোসেন্ট্রিজম। রেনেসাঁসের সময় আমরা দেখলাম যে মধ্যযুগের মতো অত অনুন্নত প্রযুক্তি নেই, বরং রেনেসাঁসের সময় প্রযুক্তিগত উন্নতি হতে শুরু করেছে। আমি তো একটু আগে লিওনার্দো দা ভিঞ্চির কথা বললাম, আরো অনেকের হাত ধরে আস্তে আস্তে আমরা জানি 17 শতাব্দীতে বৈজ্ঞানিক বিপ্লব ঘটেছিল, সায়েন্টিফিক রেভলিউশন ঘটেছিল ইংল্যান্ডে। এটা আমার 2 নম্বর পয়েন্টের সময়ই আলোচনা নেওয়া উচিত ছিল একবার। ওই সময়ে বৈজ্ঞানিক বিপ্লবের সাথে সাথে বিজ্ঞানের একটা বিরাট প্রাধান্য
গড়ে ওঠে, যেখান থেকে আসে সায়েন্টিজম বা বিজ্ঞান নিয়ে মাত্রাতিরিক্ত আবেগ, গুরুত্ব দান। তো যাই হোক, 6 নম্বর পয়েন্টে আমি আবার ফিরে আসছি, যেখানে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কথা বলছি। এই প্রযুক্তিগত বিকাশটা শুরু হচ্ছে, তারপর 17 শতাব্দীতে বৈজ্ঞানিক বিপ্লব হচ্ছে, তারপরে এনলাইটেনমেন্টের সময় মানে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজমের সময় আমরা দেখতে পাচ্ছি যে সেখানে টেকনোসেন্ট্রিজম আসছে, মানে প্রযুক্তির কেন্দ্রিকতা, প্রযুক্তির সর্বস্বতা। মানে প্রযুক্তি হচ্ছে সবকিছু বিকাশের মানদণ্ড, মাপকাঠি। প্রযুক্তি হচ্ছে সভ্যতার চিহ্ন। কতটা সভ্য, কতটা উন্নত সভ্যতা, সেটা মাপার মানদণ্ড হচ্ছে তার প্রযুক্তিগত উন্নতি। সেই জন্যেই প্রাচ্যের দেশগুলোর তুলনায় পশ্চিম ইউরোপের দেশগুলো অনেক উন্নত ধরা হয়। সেই উন্নতি সভ্যতার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে উন্নতি বলে ধরা হয়। কেন না, তার মানদণ্ড হচ্ছে প্রযুক্তিগত উন্নতি। যেহেতু তারা প্রযুক্তিগত উন্নতির একটা চরম শিখরে উঠেছে, যন্ত্র, মেশিন, গ্যাজেটস, এই দিয়ে একটা যান্ত্রিক সভ্যতা গড়ে তুলতে পেরেছে, তাই তারাই যেন আমাদের আদর্শ মডেল। এই প্রযুক্তি কেন্দ্রিকতা পাশ্চাত্যের জীবনের প্রতিটি ক্ষেত্রে, সেই রান্নাঘর থেকে শুরু করে, এক কাপ চা বানানো থেকে শুরু করে, লিফটে ওঠা, গাড়ি চালানো, প্রতিটা মুহূর্তে গাড়ি ব্যবহার করা, যন্ত্রপাতি ব্যবহার করা, কম্পিউটার, আইফোন মানে ল্যাপটপ, আইফোন মানে সমস্ত জীবনটাই হচ্ছে প্রযুক্তির ওপর ভিত্তি করে গড়ে ওঠা। এই প্রযুক্তি কেন্দ্রিকতার সমালোচনাও আমরা পাই পোস্টমডার্নদের চিন্তায়। 7 নম্বরে আসি, ট্রেন্ডস অফ ন্যাশনালিজম টু নেশন স্টেট সেন্ট্রিক আইডিওলজি। রেনেসাঁসের সময়ে আমি বললাম আগেই, ম্যাকিয়াভেলি ইটালিতে একটা কেন্দ্রীয় রাষ্ট্রের উদ্ভবের ধারণা এনেছিলেন। মধ্যযুগে যেটা ছিল না, মধ্যযুগে আমি বলেছি মাল্টিপোলার সিস্টেম ছিল অফ পাওয়ার, ক্ষমতার বহু কেন্দ্রিকতা, একক একটি সার্বভৌম রাষ্ট্রের ধারণা ছিল না। কিন্তু ম্যাকিয়াভেলি ইটালিতে সমস্ত ইটালিকে ঐক্যবদ্ধ করে একটা কেন্দ্রীয় রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিলেন। ভাড়াটে সেনাবাহিনীর বদলে একটা জাতীয় সেনাবাহিনী গড়ে তোলার কথা বলেছিলেন। এবং এই চিন্তাটাই ম্যাকিয়াভেলির পরে আরও বিকাশ লাভ করছে। বোদা ফ্রান্সে তিনি সার্বভৌমত্বের তত্ত্ব আনলেন, রাষ্ট্রই হচ্ছে সার্বভৌম শক্তি। সমস্ত ধর্মীয় বিভাজন ফরাসি সমাজে, তার ঊর্ধ্বে থাকবে একটা সার্বভৌম রাষ্ট্র, তা না হলে সভ্য সমাজে বাঁচা যায় না। তারপরে গ্রোটিয়াস বললেন বাহ্যিক সার্বভৌমত্বের তত্ত্বের কথা, বাইরের যে কোনো শক্তির থেকে রাষ্ট্র হবে সার্বভৌম, স্বাধীন। হবসের চিন্তায় আমরা পাচ্ছি একটা কেন্দ্রীভূত এক্সটার্নাল সভারেন পাওয়ার হিসেবে রাষ্ট্রের কথা। অর্থাৎ আবার রুশোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তিনি জেনারেল উইলের কথা বলছেন। এই যে জেনারেল উইল বা সাধারণ ইচ্ছা, এটা সমগ্র সমাজের মঙ্গলের উদ্দেশ্যে, লক্ষ্যে চালিত সার্বিক ইচ্ছা। প্রত্যেক ব্যক্তি নাগরিকের মধ্যে দুটো ইচ্ছা আছে, প্রকৃত ইচ্ছা, অপ্রকৃত ইচ্ছা। এই প্রকৃত ইচ্ছাগুলো সমাজের সকলের মঙ্গলের স্বার্থে চালিত, আর অপ্রকৃত ইচ্ছা, আনরিয়েল উইলটা,
ব্যক্তি স্বার্থে, আত্মস্বার্থের দিকে চালিত। এই যে রিয়েল উইলগুলো, এই প্রকৃত ইচ্ছাগুলোকে সব একত্র করে আরো রিফাইন্ড করে আমরা যদি নিই, আরো পরিশীলিত করে, তখন আমরা পাই জেনারেল উইল বা সাধারণ ইচ্ছা। এই সাধারণ ইচ্ছারই মূর্ত প্রতীক হলো রাষ্ট্র। সমগ্র সম্প্রদায়, ন্যাশনাল কমিউনিটি, জাতীয় সম্প্রদায়ের প্রতিনিধি হলো জাতীয় রাষ্ট্র। ফলে রুশোর চিন্তাতেও আমরা দেখতে পাচ্ছি যে এই আধুনিক জাতীয়তার জয়গান। এবং এরপরে আমরা যখন দেখছি হেগেলের মধ্যে দেখতে পাচ্ছি আরো অনেকটা পরে, হেগেলের জন্ম 1770 সালে। হেগেল সেখানে বলছেন যে রুশোর জন্ম 1712, তার অনেকটা পরে হেগেলের জন্ম 1770। তখন হেগেল বলছেন যে জার্মানিতে একটা ঐক্যবদ্ধ জাতীয় রাষ্ট্র গড়ে উঠবে, যে হবে ঈশ্বরের পদচারণা পৃথিবীর বুকে। সে গাইস্ট বা অ্যাবসলিউট স্পিরিট বা চরম যে ধারণা, আইডিয়া, অ্যাবসলিউট আইডিয়া বা অ্যাবসলিউট স্পিরিট, এই চরম শক্তি যা ঈশ্বর, সেই শক্তিরই প্রতিনিধিত্ব করছে। এবং জাতীয় রাষ্ট্রের কাছে মাথা নত করাটাই ব্যক্তির কর্তব্য। রুশো বলছেন কোনো ব্যক্তি যদি রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করে, তাহলে বুঝতে হবে যে সে তার স্বার্থপর আনরিয়াল উইলের দ্বারা পরিচালিত। তখন তার উপর ফোর্স প্রয়োগ করতে হবে। হি মাস্ট বি ফোর্সড টু বি ফ্রি। তার উপরে বল প্রয়োগ করে তার মধ্যে রিয়েল উইলটাকে জাগিয়ে তুলতে হবে, যাতে সে জেনারেল উইলকে মান্য করে, রাষ্ট্রকে মান্য করে। তার উপরে বল প্রয়োগ করে তাকে স্বাধীন করে তুলতে হবে। কারণ সে প্রকৃত স্বাধীন হতে পারে তখনই যখন সে জেনারেল উইল এবং রাষ্ট্রকে, স্টেটকে মান্য করে, নেশনকে মান্য করে। এই যে নেশন স্টেট সেন্ট্রিক আইডিওলজি, এটা এলো এনলাইটেনমেন্টের সময়, ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজমের সময়। আমরা জানি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়েছে 1760-এর পর থেকে ইংল্যান্ডে। ওই সময় যে শিল্প বিপ্লব হয় এবং শিল্পভিত্তিক পুঁজিবাদ গড়ে ওঠে, তারই পটভূমিকায় এই জাতীয় রাষ্ট্রের একটা প্রবল উত্থান। অন্য সমস্ত সম্প্রদায়, ব্যক্তি, গোষ্ঠী, সংঘ, সমিতি সব কিছুর ঊর্ধ্বে হলো সার্বভৌম জাতীয় রাষ্ট্র। জাতীয় রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করা চলবে না, তাহলে তোমাকে শাস্তি পেতে হবে, তাহলে তুমি দেশদ্রোহী, ওয়াতান কি গদ্দার, অ্যান্টি ন্যাশনাল। জাতীয় রাষ্ট্রের হয়ে তোমায় যুদ্ধক্ষেত্রে যেতে হবে, সেনাবাহিনীতে নাম লেখাতে হবে, শহীদ হতে হবে, তবেই তো তোমার জীবন সার্থক। মধ্যযুগে কিন্তু এই জাতীয় রাষ্ট্রের ধারণা ছিল না, পাশ্চাত্যেও ছিল না, আবার ভারতেও ছিল না, প্রাচ্যেও ছিল না। এই জাতীয় রাষ্ট্রের ধারণা আধুনিক কালেই এসেছে এবং পাশ্চাত্য থেকেই এসেছে এই ন্যাশনালিজম। এই ন্যাশনালিজমের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই মতাদর্শটা ব্যক্তির প্রাধান্যকে অনেক কমিয়ে দেয়, হ্রাস করে দেয়। একটা জাতীয় রাষ্ট্রের আমরা নাগরিক, সিটিজেন। আমরা আর কোনো ব্যক্তি শাসকের প্রজা নই, আমরা কোনো সম্রাটের প্রজা নই। আমরা জওহরলাল নেহেরু বা ইন্দিরা গান্ধী বা মনমোহন সিং বা নরেন্দ্র মোদী, এদের কারোর ব্যক্তিগত প্রজা আমরা নই। আমাদের আনুগত্য হচ্ছে, অর্থাৎ পার্সোনাল অ্যালিজিয়েন্সটা নেই, পার্সোনাল লয়্যালটিটা নেই। এখন নাগরিকের লয়্যালটি বা আনুগত্য হচ্ছে রাষ্ট্রের প্রতি, নিজের নেশনের প্রতি, জাতীয় রাষ্ট্রের প্রতি। তাই জাতীয় রাষ্ট্রের ক্রিকেট টিম যখন অন্য রাষ্ট্রের ক্রিকেট টিমের সঙ্গে খেলে, তখন আমি হয়তো ক্রিকেটের কিছুই বুঝি না, তবু আমাকে অংশীদার হতে হয়
যে আমার নেশান যদি জয়ী হয় তাহলে আমিও যেন তার গর্বের অংশীদার। এইভাবে জাতীয় রাষ্ট্র আমাদের জীবনের সর্বক্ষেত্রে তার প্রভাব প্রতিপত্তি ছড়িয়ে দিয়েছে। এই ন্যাশনালিজমেরও সমালোচনা হয়েছে। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তার নোবেল প্রাপ্তির কিছুদিন বাদে 1913 সালে নোবেল প্রাপ্তি, তার কি কয়েক 1-2 বছর বাদে তিনি যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানে আমন্ত্রণে বক্তৃতা দিতে যান, তখন তিনি এই পাশ্চাত্য জাতীয়তাবাদের এবং জাতি রাষ্ট্রের তীব্র সমালোচনা করেছিলেন। সেটা তার ন্যাশনালিজম গ্রন্থে আমরা পাই। আরো পরে মৃত্যুর কিছুদিন আগে 1941 সালে তিনি লিখেছিলেন ক্রাইসিস ইন সিভিলাইজেশন, সভ্যতার সংকট। সেখানেও তিনি এই পাশ্চাত্যের জাতি রাষ্ট্রের যে লোভ, বর্বরতা, ধ্বংস, হিংস্রতা, বিশ্বযুদ্ধ, তখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, প্রথম বিশ্বযুদ্ধে যেটা প্রকাশিত হলো তারও তীব্র সমালোচনা করেছিলেন। এরপরে আসছি আমরা 8 নম্বরে, নিউ সেন্স অফ হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট টু হিস্টোরিসিজম। রেনেসাঁসের সময়ে একটা ঐতিহাসিক বিকাশের বোধ জন্ম নিতে লাগলো। মধ্যযুগে ছিল একটা বৃত্তাকার গতি ইতিহাসের, তাতে বিশ্বাস, কিংবা স্ট্যাগন্যান্ট, ইতিহাস চলে না, দাঁড়িয়ে থাকে, স্থির, গতিহীন। কিন্তু এই ধারণাগুলো প্রথম প্রশ্নের মুখে পড়তে শুরু করলো রেনেসাঁসের সময়, এবং এটাই আরো বিকাশ লাভ করতে করতে এলো এনলাইটেনমেন্টের হিস্টোরিসিজমে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইতিহাস চিন্তার একটা নতুন বোধ। কন্ডরসেটের মধ্যে দেখতে পাচ্ছি, আমরা কান্টের মধ্যে দেখতে পাচ্ছি, হেগেলের মধ্যে দেখতে পাচ্ছি, এমনকি মার্কস এঙ্গেলসের মধ্যেও কিছুটা দেখতে পাচ্ছি। এটার অর্থ হলো একটা গভীর বিশ্বাস যে ইতিহাসটা একটা ইউনিলিনিয়ার, একরৈখিক গতিতে দিকে চলেছে, ক্রমাগত প্রোগ্রেস বা প্রগতির দিকে, যেখানে আরো স্বাধীনতা লাভ হবে, যেখানে আরো স্বাধীনতা প্রসারিত হবে, প্রগতির আরো উন্নততর স্তরে ইতিহাস, বিশ্ব ইতিহাস এগিয়ে চলবে। এবং বিশ্বজুড়ে ইতিহাস একটাই, খণ্ড খণ্ড ইতিহাসের কথা তাঁরা ভাবেননি। এই বিশ্বজোড়া ইতিহাসের গতিতেই তাঁরা বিশ্বাসী। সেই গতিপথে আধুনিক পশ্চিম ইউরোপ অনেক এগিয়ে আছে, বাকি পৃথিবী, পাশ্চাত্য, আরব দুনিয়া, ভারত, চীন, আফ্রিকা, তারা এই গতিপথেই চলবে, পাশ্চাত্য আধুনিকতাকে অনুসরণ করে। এই ইতিহাসবোধটারও সমালোচনা করেছেন পোস্ট স্ট্রাকচারালিস্টরা অনেকেই। এর পরের স্লাইডটায় আসি। গৌর, আমাকে পরের স্লাইডটাতে নিয়ে চলো। এই স্লাইডটাতেই আবার নিয়ে চলো, স্লাইডটা চলে গেছে। কোনো যান্ত্রিক গোলযোগ হয়েছে? যাই হোক, আমরা দর্শকদের আমি দেখাতে আর পাচ্ছি না,
এরপরে আসছি ৯ নম্বরে, যেখানে বলছি কনসার্ন ফর প্র্যাকটিক্যাল পলিটিক্স, মানে রিয়েল রিয়েল পলিটিক্স, রিয়েলিজম টু এম্পিরিসিজম অ্যান্ড পজিটিভিজম। রেনেসাঁসের সময় আমি তো আগেই বললাম ম্যাকিয়াভেলি, তিনি ব্যবহারিক রাজনীতি নিয়ে চিন্তিত। তিনি প্লেটো মতো ওই আদর্শ রাষ্ট্র, জাস্টিস, পারফেক্ট স্টেট, আইডিয়াল স্টেট, এই নিয়ে তিনি ভাবিত নন। ম্যাকিয়াভেলি আদর্শ রাষ্ট্রের চিন্তা করছেন না, কোনো মেটাফিজিক্যাল চিন্তা করছেন না, আইডিয়ালিস্ট থিওরি তার জন্য নয়। তিনি ভাবছেন যে ব্যবহারিক স্টেট ক্রাফট, মানে প্র্যাকটিক্যাল স্টেট ক্রাফট, ব্যবহারিক রাষ্ট্র পরিচালন বিদ্যা, রাষ্ট্রের কলাকৌশল, রাজনীতির কলাকৌশল কিভাবে চলবে সেটা নিয়েই তার ভাবনা। অর্থাৎ একটা রিয়ালিজম বা বাস্তবতা বোধ চলে আসছে রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে। এটা রেনেসাঁসের সময় আসছে। এটা রেনেসাঁসের আগে মধ্যযুগে তো ছিল না। মধ্যযুগে তখন আমি তো বললাম যে ধর্মচিন্তা, ধর্মতত্ত্ব, হ্যাঁ, সুপার ন্যাচারাল পাওয়ার, ডিভাইন পাওয়ার, দৈব শক্তি, অতি প্রাকৃত শক্তি, এগুলোই গুরুত্ব পেয়েছে। কিন্তু মানুষ নিয়ে, মানুষের বাস্তব জীবন নিয়ে, মানুষের বাস্তব সমাজ নিয়ে, মানুষের ব্যবহারিক রাজনীতি নিয়ে, রাজনীতির কলাকৌশল নিয়ে চিন্তা করছেন ম্যাকিয়াভেলি। এটাই আমরা দেখতে পাচ্ছি যে হবসের মধ্যে। হবস যেখানে ওই আইডিয়ালিস্ট থিওরিকে বর্জন করছেন, লক আইডিয়ালিস্ট থিওরিকে বর্জন করছেন, তারা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে বিশ্বাসী। সেখানে আমরা দেখতে পাচ্ছি ক্রমশ এম্পিরিসিজম এবং পজিটিভিজমের জন্ম হচ্ছে। এম্পিরিসিজম, এম্পিরিসিজম বলতে বোঝাচ্ছে যে অভিজ্ঞতাবাদ। জন্মগতভাবে কোনো যুক্তিগত চেতনার দ্বারা আমরা এই জগৎকে বুঝি, জ্ঞান লাভ করি, তা নয়। আমরা আমাদের ইন্দ্রিয়গুলোর মাধ্যমে বাস্তব ঘটনা, ফ্যাক্ট সম্পর্কে যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স লাভ করি, তার মধ্যে দিয়েই আমাদের নলেজ বা জ্ঞান তৈরি হয়। লক বলছেন আমাদের মনটা হচ্ছে ট্যাবুলা রাসা, মানে ফাঁকা স্লেট, কিন্তু অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের এই গড়ে উঠছে, অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের গড়ে উঠছে আমাদের জ্ঞান। এই এম্পিরিসিজমের প্রবক্তা হলেন জন লক, বার্কলে, হিউম, ডেভিড হিউম। এবং এনলাইটেনমেন্টে এই চিন্তা রীতিমতো প্রতিষ্ঠা লাভ করে। এর সাথে সাথে আমি বলবো যে এনলাইটেনমেন্টে আরো একটি ধারা আসছে, সেটা হচ্ছে পজিটিভিজম, যেটা এম্পিরিসিজমের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত। পজিটিভিজম বা দৃষ্টবাদের প্রবক্তা হচ্ছেন অগস্টে কঁত, COMTE, কমতে বা কঁত, ফরাসি। অগস্টে কঁত, তার জন্ম 1798 সালে। তিনি বলছেন যে ভেরিফিকেশনের মধ্যে দিয়েই সত্যকে জানা যায়, ট্রুথকে জানা যায়। মানে ওই যে সায়েন্টিজম, তারই প্রভাব পড়ছে এম্পিরিসিজমের ওপরে, পজিটিভিজমের ওপরে। অর্থাৎ খণ্ড খণ্ড প্রত্যক্ষ অভিজ্ঞতাজাত সে সত্য, ইন্দ্রিয়জাত যে প্রত্যক্ষ সত্য, সেটাকেই একমাত্র নির্ভরযোগ্য সত্য বলে অগস্টে কঁত মনে করছেন পজিটিভিজমের চিন্তা। এর সমালোচনাও অনেক হয়েছে, পোস্টমডার্ন, পোস্টস্ট্রাকচারালিস্টরা করেছেন। 10 নম্বরে আসি শেষকালটায়, রিজেকশন অফ আইডিয়ালিস্ট থিওরি টু মডার্ন ডেমোক্রেসি। আইডিয়ালিস্ট থিওরি বলতো যে রাষ্ট্র হলো ঈশ্বরের প্রতিনিধি। অনেক ক্ষেত্রে বলা হয়েছে রাজা হচ্ছেন দৈব শক্তির প্রতিনিধি। ডিভাইন থিওরি অফ স্টেটে তো তাই বলা হচ্ছে
অনেক রাজা বলেছেন, আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ গড। এখানে জনগণের বা প্রজাদের কোনো ভূমিকা কোথাও স্বীকৃত হয়নি। বংশানুক্রমিক রাজতন্ত্রই চলে এসেছে। সেই রাজপুত্র যতই অযোগ্য হোক, অক্ষম হোক, চরিত্রহীন হোক, কিন্তু দুর্নীতিগ্রস্ত হোক, কিন্তু রাজার ছেলে রাজপুত্র সেই একদিন রাজা হবে, এটাই চলে এসছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে রেনেসাঁসের সময় এই চিন্তা ভাবনাগুলো বর্জিত হচ্ছে। ম্যাকিয়াভেলি রাজার কতগুলো, মানে নৃপতি প্রিন্সের কতগুলো দায় দায়িত্বের কথা বলছেন, নাগরিকদের রক্ষা করার দায়িত্বের কথা বলছেন, নিজের ক্ষমতাকে যে কোনো মূল্যে রক্ষা করা এবং বাড়িয়ে তোলা, এটাই নৃপতির শাসকের কর্তব্য বলছেন। কেন না যাতে করে প্রজাদের নিরাপত্তা সাধন করা যায়। তাই সাধারণ মানুষের নৈতিকতা বোধ আর রাজার বা শাসকের নৈতিকতা বোধ একই মানদণ্ডে বিচার করা উচিত নয়, এ কথা বলছেন। এর মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা পাচ্ছি জন লক, যিনি বলছেন যে ব্যক্তিগত অধিকার, ব্যক্তির স্বাধীনতা, এগুলোর মধ্যে দিয়েই গণতন্ত্রের প্রতিষ্ঠা। সীমিত সরকার, সীমিত রাষ্ট্র, লকের লিবারালিজমে এ কথাই বলা হয়েছে। তার আগেই হবস স্বীকার করেছেন যে ব্যক্তিদের মধ্যে চুক্তির মধ্যে দিয়েই রাষ্ট্র তৈরি হয়। যদিও শেষকালে উনি বলছেন রাষ্ট্র সর্বশক্তিমান, ব্যক্তির কোনো স্বাধীনতা থাকছে না, কিন্তু শুরুটা তো করছেন ব্যক্তি দিয়েই। তিনি তো আইডিয়ালিস্ট থিওরির পক্ষপাতী নন, বংশানুক্রমিক বা দৈব তত্ত্বে বিশ্বাসী নন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আধুনিক গণতন্ত্রের উদ্ভবের কথা। রুশো বলছেন জনগণের সার্বভৌমত্বই হচ্ছে মূল কথা, পপুলার সভারেন্টি, ভয়েস অফ দ্য পিপল। অর্থাৎ একটা দেশের জাতির জনগণ তাদের ইচ্ছাকেই সম্মান দেবার জন্যে রাষ্ট্রের গঠন। রুশো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে বিশ্বাসী, যদিও তিনি আইডিয়ালিস্ট, কিন্তু তিনি এটা মেনে নিচ্ছেন যে ব্যক্তিরাই সৃষ্টি করেছে রাষ্ট্রকে চুক্তির মাধ্যমে, এবং সেই রাষ্ট্র জেনারেল উইলের, হোল কমিউনিটির, ন্যাশনাল কমিউনিটির জেনারেল উইলের প্রতিনিধি হচ্ছে রাষ্ট্র। অর্থাৎ জনগণের স্বার্থের কোনো ক্ষতি রাষ্ট্র করতে পারে না, করা উচিত নয় শাসকদের। তার অনুপ্রেরণায় 1789 সালে আমরা দেখেছি ফরাসি বিপ্লব ঘটতে। সেখানে জনগণের অংশগ্রহণ ছিল বই কি। তারও আগে জন লকের সময় আমরা দেখেছি, জন লকের প্রেরণা কাজ করেছে 1688 গ্লোরিয়াস রেভলিউশন, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের ক্ষেত্রে। যাই হোক, এছাড়া জেফারসন, ম্যাডিসন, টমাস পেইন অনেকে গণতন্ত্রের ধারণাকে বিকশিত করে তুলেছেন, এবং আধুনিক গণতন্ত্র, পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্র, নির্বাচন, ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজ, প্রত্যেক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, সার্বজনীন ভোটাধিকার, ভোটে দাঁড়াবার অধিকার, ভোটে জেতবার অধিকার, সরকারে পদ লাভের অধিকার, এইগুলো মডার্ন ডেমোক্রেসির বৈশিষ্ট্য। সব শেষে আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে, একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে রেনেসাঁসের সময়ে, রেনেসাঁস কথাটার মানে হচ্ছে যে রিবার্থ বা রিঅ্যাওয়েকেনিং, নতুন করে জন্ম, পুনর্জন্ম বা পুনর্জাগরণ। এই পুনর্জাগরণটা কেন? আমার বক্তব্য শেষ হয়ে এসছে, এই অংশটুকু ভুলে গেছিলাম, তাই আমি বলে রাখছি। কেন, এগেন কেন? কারণ এটা মনে করা হচ্ছে যে প্রাচীন গ্রিক এবং
রোমান গ্রিকদের ওই ছোট ছোট নগর রাষ্ট্রে, যেমন এথেন্স, প্লেটো অ্যারিস্টটলের সময়, আর রোমান সাম্রাজ্যের সময় যখন আমরা দেখতে পাচ্ছি সিসেরো, পলিবিয়াস, এদের চিন্তা ভাবনা, সেনেকা, তো গ্রিকরা যেমন একটা রাজনীতির একটা বৌদ্ধিক পরিসরকে গড়ে তুলেছিলেন, মানুষের ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি বা বৌদ্ধিক ক্ষমতা দিয়ে সে রাজনীতি এবং সমাজ জীবনকে বিশ্লেষণ করছে, এটা আমরা দেখছি প্লেটোর মধ্যে এবং বিশেষ করে অ্যারিস্টটলের মধ্যে। অ্যারিস্টটলই একটা স্বাধীন রাষ্ট্রবিজ্ঞানকে নির্মাণ করছেন। এবং রোমানরা, গ্রিকরা যেমন মরালিটির ওপর জোর দিচ্ছেন, তেমনি রোমানরা লয়ের ওপর জোর দিচ্ছেন রাজনীতি চিন্তার ক্ষেত্রে। তো এই চিন্তা ভাবনাগুলো অনেকটা চাপা পড়ে গেছিল মধ্যযুগে, এটাই বলছেন আধুনিক ঐতিহাসিকরা। সেটা নিয়ে বিতর্ক হতে পারে। তারা বলছেন যে মধ্যযুগে এই স্বাধীন চিন্তা ভাবনা, জ্ঞান চর্চা, এগুলো চাপা পড়ে গেছিল, তাই এটা অন্ধকার যুগ। রেনেসাঁসের সময়ে যখন ওই কনস্ট্যান্টিনোপলের পতন ঘটল 1453 খ্রিস্টাব্দে অটোমান টার্কদের হাতে, তখন অনেক গ্রিক আর রোমানদের কাগজপত্র, দলিলপত্র, দস্তাবেজ, ম্যানুস্ক্রিপ্ট, পাণ্ডুলিপি এগুলো এলো ইউরোপে, এবং পশ্চিম ইউরোপে ওগুলোর চর্চা হতে লাগলো। তার ফলেই আবার গ্রিক চিন্তা, অ্যারিস্টটলের চিন্তা ভাবনা, যুক্তিবাদী চিন্তা ভাবনা, স্বাধীন ইন্টেলেকচুয়াল একটা ফ্যাকাল্টি দিয়ে, বৌদ্ধিক বিশ্লেষণ দিয়ে রাজনীতিকে বোঝার চিন্তা এলো আবার রেনেসাঁসের সময়। সেই জন্য এটাকে বলা হয়েছে রেনেসাঁস, এবং এখান থেকেই পাশ্চাত্য আধুনিকতার শুরু। আমার বক্তব্য শেষ। শিবু এন্ট্রি করো, শিবু শিবু হ্যালো শিবু। আচ্ছা, তোমাদের কি কোনো প্রশ্ন আছে? চ্যাট বক্সে কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না। কোনো প্রশ্ন এসে থাকলে লেখা আমাকে এখানে দিলে আমি পড়ে উত্তর দিতে পারি। হ্যাঁ স্যার প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, একজন প্রশ্ন করেছেন। আমার একটা প্রশ্ন আছে টপিকের বাইরে। ভারতে কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি স্বতন্ত্রভাবে পাঠদান শুরু হয় এবং কবে? এটা তো ভাই আমি বলতে পারবো না, আমি তত্ত্বচর্চার লোক। ঠিক এইটা আমার মনে হয় রাষ্ট্রবিজ্ঞান চর্চার একাডেমিক সংগঠন নিয়ে যারা চর্চা করেন, কিংবা গুগলে বা উইকিপিডিয়াতে সার্চ করলে এটা হয়তো পাওয়া যাবে। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি, তবে লিখে দিলে ভালো হতো। আচ্ছা মুখেই বলো। আচ্ছা স্যার, আপনি পঞ্চম জোরে এবং বলো। ষষ্ঠ, আপনি পঞ্চম এবং ষষ্ঠ পয়েন্ট যেটা আলোচনা করলেন, সেইখানে আমার একটা মানে বৈষম্য মনে হয়েছে। যেমন আমি জানি না আমার আর্গুমেন্টটা ভ্যালিড, একটু যাচাই করে নেবেন স্যার। আপনি পঞ্চম পয়েন্টে বললেন, ফিফথ পয়েন্টে বললেন ইন্ডিভিজুয়ালিজম, অর্থাৎ কালেকটিভিজম টু ইন্ডিভিজুয়ালিজম, এবং সিক্স পয়েন্টে বললেন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ ইন্ডিভিজুয়ালিজমের বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের যদি আমি বৈশিষ্ট্যগুলো দেখি, সেখানে কি আছে স্যার, ব্যক্তি সমতা, লিবার্টি, এই ধরনের পয়েন্টগুলো ওখানে গুরুত্বপূর্ণ পাবে। কিন্তু যখনই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হলো বা ধনতান্ত্রিক বিকাশ হলো বা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যেটাকে আমরা বলছি, সেটা যখনই হলো, তখন কিন্তু আমরা দেখে যাচ্ছি যে পরিপক্ক ধনতন্ত্রের ভিতরে এই ইন্ডিভিজুয়ালিজমকে বিনষ্ট করার বিভিন্ন উপাদানগুলি মানে বাড়ছে। যেমন কিরকম স্যার, যখনই ধনতন্ত্র বৃদ্ধি হচ্ছে তখনই সেখানে একটা মালিক শ্রেণী তৈরি হচ্ছে,
একই রকম ভাবে একটা শ্রমিক শ্রেণী তৈরি হচ্ছে, ফলে এই সমতা, ইন্ডিভিজুয়ালিজমের যে সমতা সেটা এখানে থাকছে না। একই রকম ভাবে আরো যে পারিপার্শ্বিক প্রতি মানে প্রতিবন্ধকতা বা সমস্যাগুলো আচ্ছা, তৈরি হচ্ছে, এই দুটোকে বেশ। কিভাবে আপনি সমন্বয় করবেন স্যার? আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে একটা কথা বুঝতে ভুল হচ্ছে তোমার। সেটা হচ্ছে যে যখন ইন্ডিভিজুয়ালিজমের কথা বলা হচ্ছে, যখন এনলাইটেনমেন্টে ইন্ডিভিজুয়ালিজম গুরুত্ব পাচ্ছে, তখন কিন্তু কোথাও সাম্য বা ইকুয়ালিটির কথা ভাবা হচ্ছে না। যদিও ফরাসি বিপ্লবের সময়ে 1789 সালে স্লোগান দেওয়া হয়েছিল লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব বা মৈত্রী। কিন্তু এই স্লোগানটার বিশেষ পরিপ্রেক্ষিত থেকে বুঝতে হবে, এখানে ইকুয়ালিটি মানে হচ্ছে যে সামন্ত প্রভুদের সঙ্গে বুর্জোয়া, যে উঠতি বুর্জোয়া শ্রেণী, তার যেন সাম্য থাকে। কিন্তু শ্রমিক শ্রেণী বা কৃষকের সঙ্গে বুর্জোয়া শ্রেণীর সাম্যের কথা ভাবা হয়নি। ওই সময়কার সমস্ত লেখাপত্রগুলো গবেষণা করে পণ্ডিতরা দেখিয়েছেন এটা। কৃষককে বলা হয়েছে যে তুমি আর প্রজা থাকবে না, তুমি আধুনিক বুর্জোয়া গণতান্ত্রিক রাষ্ট্রে, ফ্রান্সে তুমি নাগরিক হবে। নাগরিক হিসেবে আইনের চোখে সবাই সমান, ঠিকই ঠিকই, ইকুয়ালিটি, সকলেই আইনের চোখে সমান, শ্রমিক, কৃষক, বুর্জোয়া সকল, যেটা সামন্ততন্ত্রের সময় ছিল না মধ্যযুগে। কিন্তু এর সাথে এটাও বলতে হবে যে রাইট টু প্রপার্টিটা থেকে যাচ্ছে। ইন্ডিভিজুয়ালিজমের একটা মূল নীতি, জন লক বলছেন, রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি, রাইট টু প্রপার্টি। প্রপার্টি মানে ব্যক্তিগত সম্পত্তির অধিকার যদি থাকে, তাহলে আর্থিক সমতার প্রশ্ন ওঠেই না। কারণ যে ধনী, সে তার এই সম্পত্তির অধিকার ছাড়বে কেন? এটা তো তার স্বাধীনতা, আরো বেশি সম্পদ বাড়িয়ে তোলা। আর যে গরিব, তার স্বাধীনতা আছে, সে কারখানায় কাজ করুক, সে সঞ্চয় করুক। কিন্তু বাস্তব অবস্থাটা মার্কস দেখিয়েছিলেন, মার্কস আর এঙ্গেলস, যে এগুলো সবই আনুষ্ঠানিক স্তরের অধিকার। এই স্বাধীনতা আনুষ্ঠানিক, এই সাম্য আনুষ্ঠানিক, এই ভ্রাতৃত্ব বা মৈত্রী আনুষ্ঠানিক। কেন না, বাস্তবে যেহেতু শিল্পভিত্তিক পুঁজিবাদ রয়েছে, মার্কস তো এটাই দেখালেন যে বাস্তবে যেহেতু অর্থনৈতিক শ্রেণী বৈষম্য রয়েছে, সেই জন্যে সেখানে একজন শ্রমিক কোনো রকমে তার শ্রম বিক্রি করে, শ্রম ক্ষমতাকে বিক্রি করে কারখানায় সে গ্রাসাচ্ছাদন করে বেঁচে থাকে এবং তার পরিবারকে প্রতিপালন করে, সন্তানকে পালন করে, যাতে ভবিষ্যতে আবার নতুন শ্রমিক বাহিনীর যোগান ঘটে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থাতে। তাহলে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ মানে সমতা নয়। ব্যক্তিদের মধ্যে সমতার কথা বলা হয়নি ইন্ডিভিজুয়ালিজমে, ব্যক্তিদের স্বাধীনতার কথা বলা হয়েছে। সম্পত্তির স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, নিজের খুশি মতো জীবনযাপনের স্বাধীনতা, সরকারকে সমালোচনার স্বাধীনতা। কিন্তু কোথাও একথা বলা হয়নি যে আর্থিক সাম্য আসুক। কারণ আর্থিক সাম্য আনতে গেলে রাষ্ট্রকে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে হবে, পুঁজিবাদীদের সম্পত্তিকে কেড়ে নিয়ে
কারখানাগুলোর মালিকানাকে কেড়ে নিয়ে শ্রমিককে দিতে হবে, অথবা সমগ্র সমাজের হাতে চলে আসবে কারখানাগুলো, জমি, মেশিন, পুঁজি, ব্যাংক, র মেটেরিয়াল, টেকনোলজি সবই চলে আসবে সামাজিক মালিকানায়। এটাই তো সোশ্যালিজম, সমাজতন্ত্র। অর্থাৎ ইন্ডিভিজুয়ালিজম ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দেয়, সম্পত্তির অধিকারকে গুরুত্ব দেয়, তার ফলে যে অর্থনৈতিক অসাম্য হয় সেটাকেও মেনে নেয়। যখন প্রযুক্তির উন্নতি ঘটে পুঁজিবাদে, তখন সেই প্রযুক্তির উন্নতির ফলে উৎপাদনশীলতা প্রচণ্ডভাবে বৃদ্ধি পায়। মার্কস এটাই দেখিয়েছেন, প্রচণ্ডভাবে বৃদ্ধি পায়, আনপ্রেসিডেন্টেড ডেভেলপমেন্ট অফ প্রোডাক্টিভিটি। কিন্তু তার ফসল ভোগ করে কে? পুঁজিপতি ব্যক্তিরা। তাদের এই স্বাধীনতা আছে পুঁজিবাদী রাষ্ট্রে। তাহলে টেকনোলজির যে ডেভেলপমেন্ট, তার ফল তো শ্রমিকরা ভোগ করতে পারে না। ওই যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ যে ব্যক্তি অধিকারটা দিয়েছে সম্পত্তির মালিকানার ওপরে, ফলে যার সম্পত্তি আছে সে প্রযুক্তির ওই ফসলটাকে ভোগ করে, তার মালিকানাতেই যায়। আর শ্রমিকের যে উদ্বৃত্ত শ্রম, যার জন্য শ্রমিক কিছু পায় না, কোনো ওয়েজ বা মজুরি পায় না, সেই উদ্বৃত্ত শ্রমটা সৃষ্টি করে উদ্বৃত্ত মূল্য, সারপ্লাস ভ্যালু। ওই উদ্বৃত্ত মূল্যটাই সৃষ্টি করছে প্রফিট বা মুনাফা। এই প্রফিটের লোভেই পুঁজিপতিরা উৎপাদন করে চলে, আরো ব্যক্তি স্বাধীনতার কথা বলে, আরো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের কথা বলে। সাম্প্রতিককালে আমরা দেখছি হায়েক, তারপরে ফ্রিডম্যান, এই যে নিও লিবারেলরা, নোজিক, এই নিও লিবারেলরা, তারা ওয়েলফেয়ার রাষ্ট্র যেটুকু গরিবকে দেখতো সেটুকুকেও তুলে দেবার পক্ষপাতী। কারণ তারা মনে করেন ব্যক্তি স্বাধীনতাটাকে আরো গুরুত্ব দেওয়া উচিত, আরো প্রসারিত করা উচিত। এখানে যেমন মানে রাষ্ট্রের ভূমিকা আরো কমে যাক গ্লোবালাইজেশনের যুগে, এটাই নিওলিবারালিজমের বক্তব্য। রাষ্ট্র আরো মিনিমালিস্ট স্টেট, আরো কম ভূমিকা পালন করুক, আরো বেশি হোক লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, যেটাকে বলে এলপিজি। এখানে আবার মনে পড়ছে হার্বার্ট স্পেন্সারের কথা। হার্বার্ট স্পেন্সার ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের একজন প্রধান প্রবক্তা। তার যুক্তি কি ছিল জানো? তিনি বলেছিলেন তার জন্ম হয়েছিল স্পেন্সারের 1820 সালে। ভেরি ইন্টারেস্টিং, 1820 সালে আমাদের দেশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়েছিল, ওরা ছিলেন সমসাময়িক। যাই হোক, এই হার্বার্ট স্পেন্সার তিনি বলছেন ডারউইনের যে থিওরি আছে, যে বায়োলজিক্যাল থিওরি অফ ইভলিউশন, সেখানে কি বলা হয়েছে? দুটো কথা, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স আর সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। মানে প্রাণীদের মধ্যে সংগ্রাম চলে অস্তিত্ব রক্ষার জন্য, এক। আর দুই হচ্ছে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে যে সবচেয়ে বেশি টিকে থাকতে পারবে, যোগ্যতম, সেই টিকে থাকে, বাকিরা মরে যায়। তাই জন্য উনি বলছেন মানুষের সমাজেও এই নীতিটাই প্রযোজ্য হওয়া উচিত, ডারউইনের থিওরি। এখানে যারা যোগ্যতম তাদেরই টিকে থাকা উচিত, যারা বলিষ্ঠ, যারা বুদ্ধিমান, যারা যোগ্যতম, অর্থাৎ যারা ধনী। আর যারা দুর্বল, যারা অশক্ত, যারা প্রতিবন্ধী, যারা রোগে ভোগে, যারা দীন দরিদ্র, খেতে পায় না, তারা তো সমাজের বোঝা, রাষ্ট্রের বোঝা, বার্ডেন, তাদের মরে যাওয়াই ভালো। এই হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের একটা নগ্নতম রূপ। ফলে প্রযুক্তির বিকাশ যতই ঘটুক না কেন, তার থেকে সাম্য আসে না যতক্ষণ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ব্যক্তির সম্পত্তির অধিকারকে স্বীকার করে।
সমাজতন্ত্র যখন ওই ব্যক্তি সম্পত্তির অধিকারটাকে বিলুপ্ত করবে, তখনই একমাত্র সম্পত্তির অধিকার বিলুপ্ত হবে এবং প্রযুক্তিগত উন্নতি তখন সারা সমাজের মধ্যে ছড়িয়ে গিয়ে সমতার মধ্যে দিয়ে উন্নতি এটা ঘটবে। এই, আর কেউ কোনো প্রশ্ন করেছে? স্যার আর কোনো প্রশ্ন এখনো কেউ করেনি। ঠিক আছে, তাহলে আমরা এখানেই শেষ করব নাকি তোমরা যা চাও? তাহলে একটু, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বিশ্বজিৎ তাহলে একটু এটাকে ধন্যবাদ জ্ঞাপন করে দাও। আচ্ছা, আমি একটু এই নামটা জেনে নি। শিবশঙ্কর বেড়া আছে তোমাদের সঙ্গে, একটু এই নামটাকে, শিবশঙ্কর বেড়া, আর হচ্ছে বিশ্বজিৎ সাহু, আর ইয়াকুব কোথায়? স্যার ইয়াকুবকে আমি বলেছিলাম জয়েন হতে, কোনো কারণে জয়েন হতে পারেনি স্যার। আচ্ছা, ওকে তো আমি দেখলাম না, ও তো এত সুন্দর পোস্টার বানায়। তাহলে শিবশঙ্কর বেড়া আর বিশ্বজিৎ সাহু, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আবার আমাদের দেখা হবে সামনের মাসে। স্যার একদম স্যার, এটা আমাদের জন্য স্যার বড় পাওনা যে আপনি প্রত্যেক মাসে একদিন করে সময় দেবেন। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আপনার চরণে। আপনার কাছে আমরা খুব এত কিছু এত সাবলীল ভাবে বিষয়গুলো পাচ্ছি স্যার, এটা আমাদের কাছে সত্যি বিশেষ পাওনা স্যার। একই সাথে ধৈর্য সহকারে স্যার আমরা সবাই আপনার বক্তৃতা শুনলাম এবং খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দরভাবে সহজ সরলভাবে বিষয়টি খুব উত্থাপন করলেন আমাদের সামনে। প্রথমত যে প্রি মডার্ন পিরিয়ড, তারপরে মডার্ন পিরিয়ডটা কিভাবে আসছে, ওয়েস্টার্ন প্রাচ্য পাশ্চাত্যের যে ধারণা, পাশ্চাত্য থেকে ওই শেষের দিকে স্লাইডটা অফ হয়ে গেছিল কেন স্যার? ওটা নেটওয়ার্ক প্রবলেম হয় স্যার। আমরা প্রযুক্তিগতভাবে প্রচন্ড প্রতিবন্ধী স্যার। না না, ঠিক আছে। তো স্যার খুব সুন্দর লাগলো। হ্যাঁ, খুব সুন্দর লাগলো স্যার, আপনি বলেছেন, খুব সুন্দর লাগলো। আমরাও অনুপ্রাণিত হলাম, সমৃদ্ধ হলাম, আমাদের অনেক বিষয়গুলো জানা ছিল না। হ্যাঁ, সেই বিষয়গুলো আমরা, সেটার জন্য তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। হ্যাঁ স্যার, আপনাকে ধন্যবাদ জানাই। ওর নামটা কি বললে? শিবশঙ্কর বেড়া। আর হ্যাঁ স্যার, আরেকজনের নামটা কি? বিশ্বজিৎ সাহু। হ্যাঁ, আরেকজনের নাম ইয়াকুব হোসেন। ইয়াকুবের পুরো নাম কি? ইয়াকুব হোসেন স্যার। আচ্ছা, এরা কি সকলেই ছাত্র? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সকলেই ছাত্র। ইয়াকুবও ছাত্র, শিবশঙ্করও ছাত্র, বিশ্বজিৎও ছাত্র। আমি একটু ইনক্লুড করছি স্যার, মানে আমরা শুরু করেছিলাম হয়তো এই চারজনা মিলে, কিন্তু এখন আমাদের সাথে একটা গ্রুপ তৈরি হয়েছে, যার উত্তরবঙ্গ থেকে আমাদের সাথে আছে নির্মল, তারপর সুজয়, এবং আমাদের সাথে একই রকম ভাবে আছে প্রান্তিক পুরুলিয়ার প্রত্যন্ত স্থানের অন্বেষা নামে একটি মেয়ে আছে আমাদের সাথে আছে পৌলমী হাজরা রবীন্দ্র ভারতী থেকে এখানে, আমাদের সাথে আছে হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে আছে প্রশান্ত। এরকম বিভিন্ন প্রান্তের ছেলেরা আমাদের সাথে যুক্ত হয়েছে এবং তারা আমাদের সাথে কথা দিয়েছে। এইখানটা একটু আরেকবার রিপিট করো তো, আমার এই সাউন্ডটা অফ হয়ে গেছিল। আচ্ছা স্যার, স্যার আমরা শুরু করেছিলাম এই চারজন মিলে হয়তো, কিন্তু আমাদের সাথে ধীরে ধীরে বিভিন্ন প্রান্তের, আমরা প্রান্তিক ছাত্রদের কাছে পৌঁছানোর জন্য প্রান্তিক ছাত্ররা আমাদের সাথে সহায়তা করছে। হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে আমাদের সাথে একজন যুক্ত হয়েছে, যার বাড়ি বর্ধমানে, প্রশান্ত সরকার। আমাদের সাথে উত্তরবঙ্গ থেকে যুক্ত হয়েছে নির্মল নামে একটি ছেলে এবং সুজয় নামে একটি ছেলে, মানে আমাদের বন্ধু। আমাদের সাথে যুক্ত হচ্ছে পুরুলিয়ার প্রান্তিক স্থান থেকে অন্বেষা নামে একজন, আমাদের সাথে রবীন্দ্র ভারতীর একজন ছাত্রী পৌলমী হাজরা এরকম যুক্ত হয়েছে, যারা আমাদেরকে বলেছে যে দাদা তোমাদের সাথে, তোমরা এত সুন্দর একটা পদক্ষেপ করছো, আমরা তোমাদের সাথে যদি প্রান্তিক ছাত্রদের যদি কিছু করতে পারি। এবং স্যার আমরা সত্যিই ভাবছি শুধুমাত্র এরকম ক্লাস আয়োজন না, আমরা চেষ্টা করছি তাদের কাছে যদি পুজোয় যেমন সবাই বিভিন্ন উপহার পায়, আমরা যদি চেষ্টা করি তাদের সামান্য পেন, বই, খাতা, আমাদের সামর্থ্য খুবই সামান্য স্যার। আচ্ছা, এখন এই লাইভ শোটাকে অফ করে দাও না, এটা তো দর্শকদের জানার কোনো প্রয়োজন নেই।
লাইভ শোটাকে অফ করে দাও, তাহলে আমি আর একটু জিজ্ঞেস করবো দুটো কথা। ওকে স্যার, ওকে। স্ট্রিমিয়ারটাকে বা গুগল মিটটাকে অফ করে দাও। সকলকে ধন্যবাদ জানাই আমাদের এই উপস্থাপনার একটা অংশ হয়ে এতক্ষণ ধরে আমাদের লাইভটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। তো আজকের মতো এই লাইভটিকে এখানেই সমাপ্তি করছি। ধন্যবাদ সকলকে।